আচ্ছা, আমি রেকর্ডিং করতেছি আপনাদের এটা। স্ক্রিনটা শেয়ার করলাম তাহলে। আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি স্যার। আচ্ছা, তো এটা বেসিক্যালি রিভিউ ক্লাস নিচ্ছি। তো আপনারা যদি কেউ অ্যাবসেন্ট থাকেন, এটা নিয়ে আমার কোনো ইয়া নাই। তো যারা আছেন তারা যদি ভালো করতে চান মিডে, তাহলে তাদের জন্য আর কি। ওকে, আপনারা যদি ভয়েস না বুঝেন বা কোনো জায়গাতে যদি ভয়েস শোনা না যায়, আমাকে কাইন্ডলি মাঝখান দিয়ে থামাই বলবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা লাস্ট ক্লাস এই কোশ্চেনটা দেখছিলাম, রাইট? যতটুকু মনে পড়ে ক্লাসে, রাইট, তাই না? জি স্যার। আচ্ছা, তো এই এই যে কোশ্চেনটা, এখানে বেসিক্যালি কিছুই না। এখানে আপনার ইনপুট আউটপুট হচ্ছে কয় বিটের? দুইটা আউটপুট, তাই না? এটা হচ্ছে বেসিক্যালি ডাবল আউটপুট। তো ডাবল আউটপুটের ক্ষেত্রে আমরা নর্মালি আউটপুটটা এক বিটের পেয়ে থাকি, শুধু জেড পাই আর কি, তাই না? কিন্তু এখানে যেটা হচ্ছে, আউটপুটটা জেড 1 আবার জেড 2, দুইটা আউটপুট পাচ্ছি। ঠিক আছে, জেড 1 আর জেড 2 মিলে ইন্টার আউটপুটটা আসতেছে। তো আপনারা এখানে একটু সিকোয়েন্সটা খেয়াল করলে দেখতে পাবেন যে কিভাবে কাজ করতেছে। ওটা যদি আমরা একটু ফলো করি, দেখেন। সেটা হচ্ছে ইনপুটে যখন খেয়াল করেন, এতে এর ভ্যালু যখন 0 1 হচ্ছে, তখন এই যে দেখেন জেড 1 কিন্তু এর পরের ক্লক পালসে 1 হয়ে যাচ্ছে। আবার দেখেন, এর ভ্যালু 1 0 হইলেও কি জেড 1 এর ভ্যালু 1 হচ্ছে, কিন্তু জেড 2 এর ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না। আবার খেয়াল করেন যে 0 1 যতক্ষণ এর ভ্যালু 0 1 হইলেই এর পরের সাইকেলে জেড 1টা হাই হয়ে যাচ্ছে। আবার 1 0 হইলেও জেড 1টা পরের সাইকেলে হাই হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি আমরা এখান থেকে এই কনক্লুশনে আসতে পারি যে এর ভ্যালু 0 1 অর 1 0 যখন হবে, তখন জেড = 1 আর জেড 2 = 0। ঠিক আছে, বুঝতে পারছেন এটা? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের, আমরা ইয়াটা দেখ চেক করে আমরা ইনিশিয়ালি আমাদের ইয়াগুলো করতেছি, যে সিকোয়েন্সটা বের করে ট্রাই করতেছি। তারপরে দেখেন, আবার আপনার এর ভ্যালু যখন 0 0, তখন দেখেন এর পরের ক্লকে কিন্তু আপনার ইয়ার কোনো ইফেক্ট নাই। খেয়াল করেন, এই যে জেড 1 এর ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না, জিরোই থাকতেছে। কিন্তু এই এটার ভ্যালু, এর ভ্যালু যখন 0 0 হচ্ছে, তখন জেড 2 এর ভ্যালু আবার 1 হয়ে বসে আছে, তাই না? এই দেখেন এখানেও, এই যে এখানেও 0 0 হয়েছে, জেড 2 1 হয়েছে, জেড 1 এর কোনো চেঞ্জ হচ্ছে না। এখানে দেখেন এর ভ্যালু 0 0 হয়েছে পরপর, এর পরের ক্লক পালসে জেড 2 এর ভ্যালু 1 হয়ে গেছে। আবার দেখেন এখানে 0 1 হয়েছে, 0 1 হওয়াতে জেড 2 এর পরের ক্লক পালসে জেড 2 এর কোনো চেঞ্জ নেই, কিন্তু জেড 1টা আবার 1 হয়ে গেছে, তাই না, আগেরটার মধ্যে। আবার খেয়াল করেন, এই যে এর ভ্যালু পরপর দুইটা 1 আসলেও কি হচ্ছে, 1 হচ্ছে। তাহলে আপনি এখান থেকে এটা কনক্লুড করতে পারেন যে এর ভ্যালু 0 0 অথবা 1 1 হইলে জেড 1টা চেঞ্জ হচ্ছে না, কিন্তু জেড 2টা পরের ক্লক পালসে 1 হয়ে যাচ্ছে, তাই না? তো সোজা কথায় বলতে গেলে আপনার এই সিকোয়েন্স থেকে এতটুকু বোঝা যাচ্ছে যে এর ভ্যালু 0 1, মানে 0 1 অথবা 1 0 যদি হয় পরপর, ও 0 1 মানে বুঝছেন কিনা জানি না, পরপর কিন্তু একই ক্লক পালসে না, পরপর ফার্স্ট ক্লক পালস মানে কনজিকিউটিভলি যদি এর ভ্যালু কনজিকিউটিভ সাইকেলে যদি 0 1 আসে অথবা 1 0 আসে, পরপর টু কনজিকিউটিভ সাইকেলে 0 1 আসে। টু কনজিকিউটিভ সাইকেল বলতে কি বোঝায়? প্রথম ক্লক পালসে 0, পরের ক্লক পালসে 1। ঠিক আছে, তাইলে টু কনজিকিউটিভ সাইকেলে 0 1 পাওয়া বলতে এটাই বুঝতেছি। আর টু কনজিকিউটিভ সাইকেলে 1 0 পাওয়া বলতে আমরা বুঝতেছি প্রথম ক্লক পালসে 1, এর পরের ইমিডিয়েটলি পরের ক্লক পালসে 0। ঠিক আছে, তো এর ভ্যালু যদি আপনার টু কনজিকিউটিভ ক্লক পালসে 0 1 অথবা 1 0 হয়, তাহলে আপনার জেড 1টা 1 হচ্ছে, হাই হয়ে যাচ্ছে তারপরের ক্লক পালসে। ঠিক আছে, আর জেড 2টা চেঞ্জ হচ্ছে না। আর এর ভ্যালু টু কনজিকিউটিভ সাইকেলে যদি 0 0 অথবা 1 1 আসে, তাহলে জেড 1টার কোনো চেঞ্জ হচ্ছে না, বাট জেড 2 1 হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের অবজারভেশন হচ্ছে, এফএসএম টা হচ্ছে একটা মিলি নাকি মুড টাইপ, বলেন তো? যেহেতু পরের স্যার ক্লক, মোর টাইপ। এটা মুড টাইপ এক্স্যাক্টলি, কারণ এর ভ্যালু 0 1 হয়েছে, এটার ইফেক্ট পাইছেন পরের ক্লক পালসে গিয়ে, জেড 1 এর ভ্যালুটা চেঞ্জ হয়েছে পরের ক্লক পালসে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা মুড টাইপ, এতটুকু বুঝা গেছে। আর আমরা এই যে মেইন এতটুকু আমরা হচ্ছে বুঝে ফেলছি যে এখানে এতটুকু হবে। ঠিক আছে, আচ্ছা। তো এখান থেকে যদি আমরা এখন আপনার এটা ক্লাসে আমরা পড়াইছিলাম, যদি আমরা এখন আপনার এটাকে, এটার স্টেট ডায়াগ্রাম আঁকতে চাই, তাই না? স্টেট ডায়াগ্রাম যদি আমরা আঁকতে চাই, তাহলে একটু আপনার হালকা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। তো আম, এটাকে আমি ক্লাসে দেখাইছি, আমি কি এখানে দেখাই দিব, আপনারা কি বলেন? নাকি আমি ছবিটা দিয়ে দিব আপনাদেরকে, মানে সলভ করে দিয়ে দিব, কোনটা? স্যার একবার দেখাই দিলে ভালো হয়। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি, কিন্তু ওই ক্ষেত্রে টাইম যাবে আর কি, ভালো।
স্যার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। স্যার যদি মানে মুর আর মিলি ছাড়া কিছু বলে না দেয়, স্যার আমরা যদি বাইনারি এনকোডিং করি অথবা গ্রে এনকোডিং করি, কোনটার ক্ষেত্রে আমার মানে বেটার মানে আউটপুট দিতে পারে বা ইজি হয়? ইজি হবে গ্রেইন কোডিং করলে আসলে, হ্যাঁ। গ্রেইন কোডিং যেটা ওই যে মনে আছে গ্রেইন কোডিং কেন করি আমরা? গ্রেইন কোডিং আপনাদের ইয়াটা কম্পারেটিভলি সহজ হয়, রাইট? ওকে স্যার, তো ঠিক আছে। কিন্তু বলা না থাকলে আপনি গ্রে করতে পারেন, ঠিক আছে? মামা বাঁচা। আচ্ছা, আপনারা কেউ একজন মোস্ট প্রবাবলি পাবজি খেলতেছেন বা কিছু একটা করতেছেন, তো এই কারণে কেন মিউট করে খেলেন, সমস্যা নেই। ভ্যালোরেন্ট অথবা পাবজি কিছু একটা আমাদের খেলতে। তো সব মিটের পর করে দিছে। কথা ওইটা না, কথা হচ্ছে আমার এবার 460 ভালো প্লে লিস্ট আছে কিনা কোনো। আচ্ছা, যিনি কথা বলতেছেন স্যার, আপনি একটু মিউট করেন। আচ্ছা, যেটা তোর হচ্ছে শেয়ার করা আছে ওইটাই। স্যার আপনি মিউট করে দেন। আচ্ছা, উনি মনে মিউট হয়ে গেছে। একটা আরেকটা ডিভাইস থেকে জয়েন হয়নি, তাহলে আমাদেরকে ট্র্যাক করা সহজ হবে যে কে কথা বলতেছে। আচ্ছা, তো তাহলে আমরা তো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার এটাকে যদি আমরা সলভ করতে যাই, তাহলে কি হবে আপনার? বলেন তো, ইনিশিয়ালি মনে করেন আমরা আমরা এটা একটু ফাস্ট দেখাবো, ঠিক আছে? ইনিশিয়ালি মনে করেন আমি আহ আচ্ছা, স্টেট গুলাকে ডিফারেন্ট নামে দিই। স্টেট গুলো এই নামে দেওয়া যাবে না, ঝামেলা। স্টেট গুলাকে আমরা স্টেট ওয়ান এরকম করে দেখাবো। স্টেট স্টেট ওয়ান দেখাতে পারি, ঠিক আছে? স্টেট ওয়ান মনে করেন এটা হচ্ছে স্টেট ওয়ান। তো স্টেট ওয়ানে খেয়াল করেন আপনারা, স্টেট ওয়ান যখন আছে এটা হচ্ছে আমাদের স্টার্টিং, ঠিক আছে? স্টার্ট করলাম, স্টার্ট করলাম। আচ্ছা, ইনিশিয়াল স্টেট যেটা বলেন তো, ইনিশিয়াল স্টেটে আপনার এখানে জেড ওয়ান আর জেড টু দুইটা আউটপুট। ইনিশিয়াল স্টেটে মনে করেন আপনার এই যে জেড ওয়ান আর জেড টু দুটাই হচ্ছে কত, জিরো। জায়গা হবে কিনা ডাউট আছে। দেখ, ইনিশিয়াল স্টেটের অবস্থা যদি আপনি এ এর ভ্যালু জিরো পান, পরপর টু কনজিকিউটিভ জিরো ওয়ান হইলে আপনার একমাত্র জেড ওয়ান এর ভ্যালু ওয়ান হবে, অথবা পরপর টু কনজিকিউটিভ সাইকেলে যদি ওয়ান জিরো হয় তাহলে ওয়ান হবে। খেয়াল করেন, ইনিশিয়াল স্টেটে থাকা অবস্থায় আপনি এই এ এর ভ্যালু পাইছেন মনে করেন জিরো। এর ভ্যালু যদি জিরো পান তাহলে কি হবে বলেন তো? একটা এই জিরো ওয়ানের একটা জিরো পাইছেন, তাই না? তাহলে এটা হচ্ছে নতুন একটা স্টেটে চলে যাবে, এটা হয়ে যাবে আপনার এই যে স্টেট টু হয়ে যাবে, ঠিক আছে? 2 নাম্বার স্টেট যেটা। আচ্ছা, তো উম, স্যার ফার্স্টে কি মুড ট্যাব দেখাচ্ছেন? এটা তো মুড টাইপ, এখানে কি অন্য কোনো টাইপ আছে এটা? ও স্যার, ঠিক আছে। এটা পুরোটাই তো মুড টাইপ। তাহলে দেখেন, আপনার ইনিশিয়াল স্টেটে থাকা অবস্থায় যদি এর ভ্যালু জিরো পান তাহলে স্টেট টু তে চলে যাবে। এখন শুধুমাত্র জিরোর জন্য কি কোনো জেড ওয়ান বা জেড টু কোনোটা কি ওয়ান হচ্ছে? না স্যার। না। স্টেট টু মানে হচ্ছে শুধুমাত্র একটা মাত্র জিরোর স্টেট, যেটা, হ্যাঁ, অনলি সিঙ্গেল জিরোর স্টেট, ঠিক আছে? সিঙ্গেল জিরো স্টেট। তো এই সিঙ্গেল জিরোর জন্য কোনো আপনার জেড কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, তাহলে আপনি জেড ওয়ান এখানেও কি জেড টু দুটাই কি হবে, এখানে জিরো হবে, ঠিক আছে? আচ্ছা, আর ইনিশিয়াল স্টেটে থাকা অবস্থা যদি আপনি এ এর ভ্যালু কত পান, ওয়ান পান, তাইলেও আরেকটা স্টেট হয়ে যাবে, ঠিক আছে? একটা মাত্র ওয়ানের স্টেট যেটা, ঠিক আছে? স্টেট থ্রি মনে করেন এটাকে লিখলাম, 3 নাম্বার স্টেট, বা এটাকে র্যান্ডম আপনি অন্য কোনো নাম দিতে পারেন। তো এখানেও আবার দেখা যাচ্ছে যে জেড ওয়ান আর জেড টু সবকিছুই ভ্যালু জিরো, কারণ শুধুমাত্র একটা ওয়ানের জন্য কোনো কিছু চেঞ্জ হবে না। তো এখানে আমরা লিখে রাখি এই যে এটা হচ্ছে একটা মাত্র ওয়ানের স্টেট, ঠিক আছে? একটা মাত্র ওয়ানের স্টেট হচ্ছে এটা। আচ্ছা, এবার খেয়াল করেন, আপনার একটা মাত্র জিরো থাকা মানে স্টেট টু তে থাকা অবস্থায় যদি আপনি এর ভ্যালু যদি কত পান, এর ভ্যালু যদি ওয়ান পেয়ে বসেন এখন, বা এর ভ্যালু যদি জিরো পেয়ে বসেন, তাহলে কি হবে? কি পেয়ে গেছেন এটা? দুইটা জিরো পেয়ে গেছেন না? টু কনজিকিউটিভ সাইকেলে জিরো পেয়ে গেছেন না? এটা স্টেট জি ফোর। স্যার, জেড টু হবে এখন। মানে এটা হচ্ছে জিরো জিরো পেয়ে গেছেন এখন।
খেয়াল করেন স্টেট টু থাকা মানে অলরেডি জিরো আছে, এই অবস্থায় এর ফলে আবার জিরো পেয়েছেন, তাহলে জিরো জিরো হয়ে গেছে, এটা স্টেট ফোর। জিরো জিরোর জন্য কে হাই হবে? জেড টুটা ওয়ান হয়ে যাবে। তাহলে এখানে এসে আপনি বলতে পারেন এখানে আপনার জেড টু ইকস টু ওয়ান আর জেড ওয়ান ইকস টু কত এখনো? জিরো, রাইট? বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ। এখন খেয়াল আছে, এই ট্রানজিশন গুলোকে আমরা গ্রিন কালার দিয়ে দেখাই, তাহলে আপনাদের ট্র্যাক রাখতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আমরা গ্রিন কালার দিয়ে দেখাই। আচ্ছা, এবার দেখেন আপনি আবার স্টেট টু তে থাকা অবস্থাতে যদি কোনোভাবে ওয়ান পেয়ে যান, এর ভ্যালু যদি ওয়ান পান, মানে ইনপুটটা যদি ওয়ান হয়, তাহলে কত হয়ে গেল? জিরো ওয়ান হয়ে গেল না এটা? জিরো ওয়ানই তো হয়েছে, রাইট? স্টেট ফাইভ এটা। তাহলে স্টেট টু জিরো, মানে জিরো থাকা অবস্থায় আপনি এর ভ্যালু ওয়ান পান, তাহলে জিরো ওয়ান হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের নতুন স্টেটটা হচ্ছে জিরো ওয়ানের স্টেট। তো জিরো ওয়ান স্টেট থাকলে আবার কি হয়? জিরো ওয়ান থাকলে কে হাই হবে? জেড ওয়ানটা হাই হবে, জেড টুটা লো হবে। তাহলে আপনি এখানে লিখতে পারেন জেড ওয়ান ইকুয়াল টু ওয়ান, আর এখানে জেড টু কত? জিরো। ঠিক আছে। আচ্ছা, এতটুকু গেল। ওকে, এবার আসেন আপনার স্টেট থ্রিটাতে আসি। স্টেট থ্রিতে কি হবে সেটা একটু দেখি। এই যে স্টেট থ্রিতে আছেন মানে অলরেডি অলরেডি একটা ওয়ান আছে, তো একটা ওয়ান থাকা অবস্থায় যদি আপনি ইয়া পান, জিরো পান এ এর ভ্যালু, তাহলে কি হবে? ওয়ান জিরো হয়ে যাবে না? ইয়েস স্যার। ওয়ান জিরোর জন্য কি কোনো স্টেট আমরা ডিক্লেয়ার করছি এখন পর্যন্ত? না স্যার। না, তাহলে আমার ওয়ান জিরোর জন্য আলাদা একটা স্টেটে যাইতে হবে। তাহলে খেয়াল করেন, স্টেট থ্রিতে থাকা অবস্থায় মানে একটা ওয়ান থাকা অবস্থায় যদি এর ভ্যালু জিরো পান, তাহলে নতুন একটা স্টেটে চলে যাচ্ছেন। সেই স্টেটটার নাম হয়ে যাচ্ছে, এটা আরেকটা নতুন নাম দিলাম, স্টেট সিক্স। এই স্টেটগুলোকে আপনি এবিসিডি দিয়ে লিখতে পারেন। আমি বেসিক্যালি ওই যে ইনপুটটাকে ক্যাপিটালে ধরে ফেলছি, তো এই জন্য আর এখানে ইয়ে করতে, বা আপনারা চাইলে এটাকে কি বলতে পারেন, এইগুলোকে এভাবে না দিয়ে, ওয়ান টু না দিয়ে চেঞ্জ করে দিই এখানে। এটা ম্যাটার করে না, জাস্ট লেখার সময় ঠিক মতো লিখলেই হবে। এখানে স্টেট এ, এটা বি স্মল লেটার দিয়ে প্রকাশ করলাম, সি টি ই এফ। ঠিক আছে, স্টেট এফ। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে আপনার স্টেট স্টেট ইতে সিতে থাকা অবস্থায় মানে একটা মাত্র ওয়ান স্টেট থাকা অবস্থায় এর ভ্যালু জিরো হওয়া মানে নতুন একটা স্টেট পেয়ে গেছেন ওয়ান জিরো। এটা হচ্ছে আপনার ওয়ান জিরোর স্টেট। তাহলে ওয়ান জিরো থাকলে কি কার ভ্যালু চেঞ্জ হচ্ছে? ওয়ান জিরোতে হলে জেড জেড ওয়ান এর ভ্যালু ওয়ান হচ্ছে, জেড রাইট? ওয়ান স্যার। তাহলে জেড ওয়ান ইকুয়াল টু ওয়ান লিখলাম, আর জেড টুর ভ্যালু আমি লিখতেছি না, এখানে জায়গা হচ্ছে না এই জন্য। okay? আচ্ছা, আর স্টেট সিতে থাকা অবস্থায় মানে একটা ওয়ান থাকা অবস্থায় যদি আপনি কি পান, আবার আরেকটা ওয়ান পান, তাহলে কি হয়ে যাবে? দুইটা ওয়ানের স্টেট, রাইট? ওয়ান ওয়ান হয়ে গেছে না? তাহলে ওয়ান ওয়ানের স্টেট হবে এখানে একটা, তাহলে এটা হয়ে যাবে, এটার নাম আরেকটা স্টেট দেন, এটাকে স্টেট সি ডি ই এফ জি এ দিয়ে দেন এখানে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শুধু ওয়ান ওয়ানের স্টেট। ঠিক আছে, তো ওয়ান ওয়ান পাইলে কি হবে? ওয়ান ওয়ান পাইলে আপনার এই যে জেড টুটা ওয়ান হচ্ছে, জেড ওয়ানটা জিরো থাকছে, সেটা আমি আর লিখতেছি না। ঠিক আছে, আর যেটা হাই হচ্ছে সেটাকে লিখতেছি। এতটুকু কি বুঝা গেছে? সবাই এতটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। এবার দেখেন আমি এবার এই স্টেট গুলোতে আবার ট্রানজিশন করবো, এগুলো সবগুলো আমরা আপনারা একটু আগে দেখেন এই যে এখানে যে এটা কি ওভারল্যাপিং নাকি নন ওভারল্যাপিং? ওভারল্যাপিং। ওভারল্যাপিং। খেয়াল করেন এই যে জিরো ওয়ান আসছে, তার জন্য পরেরটা তো ওয়ান আছে, এই পরেরটাতে আগের জিরো ওয়ানের ওয়ান মিলে নতুন ইনপুট জিরো, ওয়ান জিরোকে নিয়ে আমরা পরে আবার ওয়ান আসছে, তার মানে আমরা ওভারল্যাপিংটা অ্যালাউ করতেছি। দ্যাটস ওয়াই নেক্সট ক্লক পালসটা আগের ক্লক পালসের ইমিডিয়েট আগের ইনপুটটাকে কনসিডার করতেছি। দ্যাটস ওয়াই এটা ওভারল্যাপিং আছে। যেহেতু ওভারল্যাপিং, তাহলে আমাকে একটা কথা বলেন, আপনার যখন আপনি এই যে এই জিরো জিরোতে আছেন মানে স্টেট ডিতে আছেন, ডিতে থাকা অবস্থায় যদি আরেকটা জিরো পান, তাহলে কি হবে? ওভারল্যাপিং যদি অ্যালাউ করেন, এই মনে করেন জিরো জিরো আছেন এই অবস্থা আরেকটা জিরো পাচ্ছেন, তাহলে কি হবে? এই জিরো আর আগের জিরোটা মিলে কি হলো? আবার জিরো জিরোই হলো না? জিরো জিরোই তো হয়েছে, তাই না? Yes, sir. তাহলে এর ভ্যালু যদি জিরো দেন ডিতে থাকা অবস্থায়, মানে অলরেডি জিরো জিরোতে থাকা অবস্থায় এর ভ্যালু জিরো দিলে আবার লুপ ব্যাক করে ডিতেই আসতেছে। ওকে। আচ্ছা, এবার যদি ডিতে থাকা অবস্থায় মানে জিরো জিরো থাকা অবস্থায় যদি পরে একটা ওয়ান পান, তাহলে কি হবে? এই ওয়ান আর পরের জিরোটা মিলে কি হয়ে গেলো? জিরো ওয়ান। তাহলে জিরো ওয়ানের স্টেট কোনটা? এই যে স্টেট এফ এখানে চলে আসবে। এই কষ্ট যদি ওয়ান হয়, ঠিক আছে, দেখেন এটা হয়ে গেল। তারপরে চিন্তা করেন, তারপরে আমি আবার স্টেট এই এফ এ আছি, স্টেট এফ এ থাকা মানে কি? জিরো ওয়ান থাকা। জিরো ওয়ান থাকার পর অবস্থা যদি আবার জিরো পান, তাহলে কি হয়ে গেল? ওয়ান জিরো হয়ে গেল না? এই জিরো আর আগের জিরো ওয়ানের ওয়ান মিলে কি জিরো ওয়ান জিরো হয়ে গেল। তাহলে ওয়ান জিরো হলে কোথায় যাবেন? এই যে ওয়ান জিরোর স্টেটে চলে যাচ্ছেন। তাহলে এই অবস্থায় যদি এর ভ্যালু আপনার ওয়ান জিরো পান, তাহলে ওয়ান জিরোতে চলে গেলেন। আচ্ছা, আর যদি এই আপনার স্টেট এফ এ থাকা অবস্থায় মানে জিরো ওয়ান থাকা অবস্থায় যদি আপনার এর ভ্যালু ওয়ান পান, তাহলে কি হয়ে গেল? ওয়ান ওয়ান হয়ে গেল না? তাহলে ওয়ান ওয়ানের স্টেটে মুভ করবে। তাহলে এই ইকুয়ালস যদি ওয়ান হয়, মানে এফ এ থাকা অবস্থায় এর ভ্যালু আবার ওয়ান পাইলে আপনি স্টেট জি তে মুভ করবেন। বুঝা গেছে এটা?
বুঝতে পারছেন এটা? স্যার ইতে Z2 এর ভ্যালু কত হবে স্টেট ইতে? আপনিই বলেন এইতে Z2 এর ভ্যালু কত হবে? জেড স্টেট ই মানে কি? আচ্ছা, এটা ভুল লিখছি একটা, Z1 আর জিরো না। এফ স্যার এফ নাম্বারটা স্যার 01 থেকে 1 দিলে আবার 01ই থাকবে না? দাঁড়ান, এই যে স্টেট ইটা আসলে 10 না, 10 হইলে Z1 আসলে 1 হয়, আমি ভুলে জিরো লিখে ফেলছি, ঠিক আছে? Z1 1 আর Z2 জিরো। আচ্ছা, এবার কোনটার কথা বলতেছেন আপনি স্যার? কোন স্টেটের কথা বলতেছেন? সেটা স্যার এফ। এফ নাম্বারটা। সেটা এফ মানে কি? 01 এর স্টেট না? ইয়েস স্যার। 01 থাকা অবস্থা যদি জিরো পান তাহলে কি হইলো? এই জিরোটা আর আগেরটার আগের আগের সিকোয়েন্সের 1 নিয়ে কত হইলো? 10 হইলো না? তো স্যার 10, 10তে যাবে। 10 স্টেট কোনটা? স্টেট ই না? এই যে 10 স্টেট, স্টেট ই। 01 আর 10 কিন্তু ডিফারেন্ট স্টেট, আপনি দুটাকে এক ধরতে পারবেন না কিন্তু। জি স্যার। বুঝতে পারছেন? স্যার 01 থেকে 1 দিলে স্যার 10 হয় না? আচ্ছা, 01 থেকে যদি 01 থাকার পরে যদি 1 পান এর ভ্যালু, তাহলে কি হইলো? এই 1 আর আগে 01 এর 1 কত হইলো? 1 1 স্যার। তো 1 এর স্টেট কোনটা? জি। জি। বুঝে গেছে? Yes. ওকে, তাহলে এতটুকু গেল। তারপরে আবার আসেন, এবার আপনি মনে করেন আপনি স্টেট ইতে আছেন, এই যে এই স্টেটে আছেন, স্টেট ইতে আছেন। স্টেট ইতে থাকা মানে কি? 10 থাকা। এই অবস্থা যদি আবার 1 পান তাহলে কি হইলো? 01 হলো। তাহলে 01 এর স্টেট কোনটা? এই যে স্টেট এফ, তাই না? তাহলে এই অবস্থা যদি এর ভ্যালু 1 পান তাহলে আপনি ইয়েতে চলে যাবেন, ঠিক আছে? এই যে এর ভ্যালু 1 পেলে আপনি স্টেট এফ এ চলে যাবেন। তারপরে আবার চিন্তা করেন, আপনি স্টেট কোথায় আছেন? ইতে আছেন, মানে 10 তে আছেন। 10 থাকা অবস্থায় যদি জিরো আবার জিরো পান তাহলে কি হয়ে গেল? 00 হয়ে গেল না? তাহলে 00 স্টেট কোনটা? এটাকে একটু ঘুরাই নিতে হবে, সরি ফর দ্যাট, এটাকে আমি অন্য কালার ইউজ করি যাতে সমস্যা না হয়। তাহলে এই যে ঘুরে আপনি 00 তে চলে যাবেন, দেখছেন? এর ভ্যালু যদি জিরো হয়। বুঝে গেছে? সেম ভাবে আপনি স্টেট ইয়ার কথাই চিন্তা করেন, স্টেট জি এর কথা চিন্তা করেন। স্টেট জি মানে 11। এই অবস্থা যদি জিরো পান তাহলে কি হবে? 10, তাই না? তাহলে 10 স্টেট আসলে ই স্যার। স্টেট ই, তাই না? 10 স্টেট হচ্ছে স্টেট ই। তাহলে এই এর ভ্যালু যদি জিরো পান তাহলে স্টেট ই। আচ্ছা, আর এখানে যদি আপনি এই যে স্টেট জিতে থাকা অবস্থায় যদি আপনি আবার 1 পান তাহলে কি হবে? 1 1, তাহলে কি লুপ ব্যাক করবে না ওর মধ্যে আবার? লুপ ব্যাক তো করবে, তাই না? ওর মধ্যে আবার লুপ ব্যাক করবে না যদি এই অবস্থা 1 1 1 পান? এটা কি বোঝা গেছে? স্যার একটা কোয়েশ্চেন। জি, বলেন। এখানে যেমন দুইটা কন্ডিশন ছিল না, একটা হচ্ছে A=01 or 10, আরেকটা হচ্ছে A00 or 11। হ্যাঁ, হ্যাঁ। এখন এরকম কি হতে পারে যে প্রথমটার জন্য দুইটা মানে কনজিকিউটিভ দুইটা খেয়াল করবো আর পরেরটার জন্য কনজিকিউটিভ তিনটা? এত কমপ্লিকেটেড দিবে না। হ্যাঁ, আসতে পারে, এটাও আসতে পারে, কিন্তু এত কমপ্লিকেটেড আসবে না। এটা বুঝলে ওটা আপনারা পারবেন আর কি। এটা বুঝছেন কিনা সেটা বলেন। জি স্যার, এটা বুঝছি। কেউ কি বুঝেন না এমন আছেন কেউ? আমি কিন্তু স্যার মিলি টাইপটা একটু দেখেন। না, এটার মিলিটে দেখাতে গেলে অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে, দরকার নেই, ওটা অ্যাভয়েড করেন। আননেসেসারি জিনিস না দেখাই ভালো আর কি। যেটা আপনাদের দরকার নেই পরীক্ষায় খুব একটা, ওইটা আমি দেখাতে যাচ্ছি না, টাইম ওয়েস্ট হবে, কারণ দেখানোর মতো অনেক কিছু আছে। তো এটা মিলিয়ে দেখাই লাভ নেই। আর এটা সলিউশনটা আমি আপনাদেরকে এটা ট্রুথ টেবিলটা মানে স্টেট অ্যাসাইন টেবিল আর স্টেট টেবিলটা আমি আপনাদেরকে একটা ছবি এই যে আপনাদের যে স্লাইডটা আছে ওই স্লাইডের মধ্যে আমি অ্যাড করে দেবো, ঠিক আছে? আচ্ছা, বাদ দেন। আচ্ছা, এই কোশ্চেনটাতে আসেন। এটা সিমিলার একটা কোশ্চেন কিন্তু একটু সিম্পলিফাইড কোশ্চেন। কিভাবে, কেন বলতেছি সিম্পলিফাইড কোশ্চেন? এখানে একটা আউটপুটটা একটু খেয়াল করেন তো, দেখেন তো আউটপুটের কি অবস্থা এখানে। দেখেন তো, এই যে যখন আপনার, এটাকে আমি একটু চেঞ্জ করে দিই। এই যে দেখেন, এই কোশ্চেনটার দিকে খেয়াল করেন, এখানে কি হচ্ছে? সবাই একটু মনোযোগ দিন। এই কোশ্চেনে কি হচ্ছে দেখেন, যখন আপনার ইনপুটটা 0 1 হচ্ছে তখন গিয়ে Z1টা 1 হচ্ছে, Z2 এর কোনো চেঞ্জ নাই কিন্তু। আবার দেখেন, A এর ভ্যালু 10 হলে কি Z1 এর ভ্যালু চেঞ্জ হচ্ছে? নো স্যার। চেঞ্জ কিন্তু হচ্ছে না, তাই না? আচ্ছা, আবার দেখেন এর পরেরটাতে আবার এই যে 0 1 আসছে,
এর ভ্যালু 0 আসছে, আবার পরে ক্লক সাইকেলে Z1 = 1 হয়ে গেছে। তাহলে আপনার খেয়াল করেন, তাহলে বেসিক্যালি বলতে পারি কি, আগের বার আমি করছিলাম এর ভ্যালু 0 1 অথবা 1 0 হইলে Z = 1 হবে, কিন্তু এখন আরেকটু সিম্পলিফাইড হয়ে গেছে, যে এর ভ্যালু 0 1 হইলে Z1 1 হবে, বাকি সময়ে Z1 এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। আবার এটা একটু খেয়াল করেন যে আপনার এই যে এর ভ্যালু 0 0 যখন হচ্ছে, সরি এখানে এটা ইয়ে তো ভুল আছে। আচ্ছা স্যার, জি। স্যার এখানে 1 0 হলে 1 হচ্ছে না, এই যে 1 0 1 মিলি টাইপের। না, আমরা মিলিটারি, এটা তো এফএসএ, এটা মুন নাকি মিলি এটা খেয়াল করেন, প্রথমটার দিকে দেখেন, একদম প্রথম ক্লক পালস দেখেন কত হয়েছে, 0 1 না? স্যার নেক্সট স্টেপে 1 আসছে। নেক্সট এটা স্যার one যদি, হয়েছে। স্যার পরেরটা যদি করি 1 আর 0, তাহলে তো সাথে সাথে 1 হচ্ছে না নিচে? হ্যাঁ, কিন্তু আপনি তাহলে পরের মানে কোনটাকে প্রায়োরিটি দিবেন, প্রথমটাকে প্রায়োরিটি দিয়ে করবেন না সেকেন্ডটাতে প্রায়োরিটি দিবেন? তাহলে প্রথমটাকে কিভাবে এক্সটেন্ড করবেন? পুরো টেবিলটাই তো দেখতে হবে না স্যার? হ্যাঁ, এটা পুরোটা দেখতে হবে আপনাকে, আলটিমেটলি পুরো টেবিলের ট্রেন্ডটা খেয়াল করতে হবে, কথা বুঝছেন? জি মানে স্যার। একটা আমাদের ট্রেন্ড খেয়াল করে পারবেন না, দেখেন এখানে 0 1 দিচ্ছেন, তাই পরেরটাতে 1 আসছে। তা আপনি যদি বলেন এই যে 1 0 আসছে, তাই ইমিডিয়েটলি 1 আসছে, দেখেন তাই, তাহলে এর পরের গুলা তো দেখেন এরকম পুরো টেবিলটাতে কিন্তু এরকম নাই, যেমন এই যে এখানেও কি স্যার আসছে। এই যে স্যার তার পরেরটাতে 1 0, তারপর আবার 1 আসবে। আচ্ছা, এখানে একটা ভুল আছে বেসিক্যালি, এটা আমি কারেকশন করে দিব, ঠিক আছে, এটা আমি আপনাকে কারেকশন করে দিব আপনাদেরকে, এটা এটা বেসিক্যালি, ওকে। তো এটা বেসিক্যালি আপনাদেরকে যেটা, যদি এরকম আসে, যদি সিনারিও যেখানে এর ভ্যালু 1 0 1 হলে Z = 1 হবে, আর এর ভ্যালু 0 0 হলে Z2 = 1 হবে, এরকম হলে কি সিম্পলিফাই হয়ে যাবে না অনেক, ব্যাপারটা ইজি হয়ে যাবে না এখন আরো, স্টেট ডায়াগ্রামটা এটা ইয়েস স্যার। খেয়াল করেন, আপনাদের এখানে আমি কনফিউশন না রাখি, খেয়াল করেন এই যে 0 1 আসছে, তাই এখানে 1 দিলাম, 1 0 আসছে আমি এখানে কিছু করি নাই, 0 1 আসছে এখানে আবার 1 করলাম, 1 0 আসছে এখানে কিছু করি নাই, 0 0 0 0 0 0 1 আসছে এখানে আবার 1 করলাম, দেখেন 0 1 আসছে, দেখেন এখানে কি করছি, 1 করছি না? দেখেন এই যে 1 0 যে আসছে, খেয়াল করেন এই টোটাল কিন্তু ঠিকই আছে, আপনারা ভয় দেখাচ্ছেন কেন, দেখেন ঠিকই আছে, খেয়াল করেন এই 0 1 যে আসছে, 0 1 আসার পরে কি ইমিডিয়েটলি কি Z1 এর ভ্যালু চেঞ্জ হয়েছে? না। না। ঠিক আছে, তাহলে এর পরে 0 1 গুলাকে আবার খেয়াল করেন, এই যে 0 1 আসছে ইমিডিয়েটলি কি চেঞ্জ হয়েছে? না। নো স্যার। তাহলে আপনি বলতে পারেন যে না স্যার আমি 1 0 ধরি, তাহলে তো ইমিডিয়েটলি চেঞ্জ আছে, তাহলে 1 0 ধরলে কি চেঞ্জ আসছে সাথে সাথে Z1 এর ভ্যালু আসছে, তাই না? ইয়েস। এর পরেরটাতে আবার ধরেন 1 0 ধরছেন, তাহলে কি এই আবারও সেম ট্রেন্ড পাচ্ছেন কিনা, 1 0 ধরার পরে সাথে সাথে 0 মানে 1 0 পাওয়ার সাথে সাথে Z1 1 হয়ে গেছে, তাহলে ঠিক আছে আবার 1 0 খুঁজেন তো, দেখেন এই যে এইখানে যে 1 0 পাইছেন সাথে সাথে কি আউটপুট 1 হয়েছে? নো স্যার। তার মানে কি এটা মিল টাইপ না, এবং 1 0 সিকোয়েন্স না, বুঝা গেছে? 1 0 যে সিকোয়েন্সের মধ্যে পড়তেছে না, মানে 1 0 সিকোয়েন্স আমরা আসলে মানে কনসার্নই না, এটা বুঝা গেছে? কারণ 1 0 যদি সিকোয়েন্স হতো তাহলে সবগুলা 1 0 তে আপনার ইমিডিয়েটলি Z1 এর ভ্যালু ইমিডিয়েটলি মানে মুড টাইপের মতো মিলি টাইপের মতো করে ইমিডিয়েটলি 1 হয়ে যেত, তাই না? ইয়েস স্যার, বুঝতে পারছি। তার মানে কি এটা মিলি টাইপ না এবং সিকোয়েন্স 1 0 না, তাহলে এবার দেখেন তো কোন সিকোয়েন্সের জন্য 1 হচ্ছে, তাহলে এবার দেখেন মিলি টাইপ যেহেতু না আপনি বুঝে ফেলছেন, তাহলে আপনি 0 1 মিলান, 0 1 মিলানে দেখেন এরপর ইমিডিয়েটলি পরেরটাতে পরের ক্লক সাইকেলে জেড এর ভ্যালু 1 হচ্ছে, আবার এই যে 0 1 মিলান পরেরটাতে 1 হচ্ছে, আরো 0 1 খুঁজুন, এই যে 0 1 মিলান পরেরটাতে 1 হচ্ছে, এই দেখেন 0 1 মিলান এখানে তার নাই, তার মানে 0 1 হওয়ার সাথে সাথে যদি আউটপুট 1 হচ্ছে না, তার মানে এটা মিলি টাইপ না, কিন্তু 0 1 হওয়ার ইমিডিয়েটলি পরেরটাতে আউটপুট 1 হচ্ছে, তার মানে এটা কি মুড টাইপ এবং সিকোয়েন্সটা কি 0 1, বুঝা গেছে? তার মানে আপনি বলতে পারেন এর ভ্যালু পর পর দুইটা কনজিকিউটিভ ক্লক সাইকেলে যদি 0 1 হয়, তাহলে Z1 এর ভ্যালু 1 হবে, Z0 এর ভ্যালু হবে কি 0, এবং এটা কোন টাইপের, এবং এটা মুড টাইপের। আচ্ছা, আর আবার দেখেন এর ভ্যালু যখন আপনার এই যে 0 0 হচ্ছে, তাহলে পরের ক্লক পাসে Z2টা 1 হয়ে যাচ্ছে, এই যে 0 0 হচ্ছে পরের ক্লক পাসে Z2 1 হয়ে যাচ্ছে, 0 0 হচ্ছে পরেরটাতে Z2 1 হয়ে যাচ্ছে, দেখেন 1 1 হইলে কিন্তু কোনো চেঞ্জ নাই, দেখেন 1 হইলে কিন্তু Z2 এর কোনো চেঞ্জ নেই, আবার ঠিক আছে 0 0 হয়েছে। আচ্ছা, এখানে বেসিক্যালি এটা 1 হবে, আমি ভুলে এটাকে লিখতে ভুলে গেছি, এই 0 0 হইলেই 1 হবে, ঠিক আছে, এটা কারেকশন লাগবে একটা, এখানে কোশ্চেন হালকা ঠিক আছে, ভুল আছে একটু, একটু দেখুন। তাহলে বেসিক্যালি এটা কত হবে, এই যে এই 0 0 জন্য এখানে কত হবে, 1 হবে, তাই না?
সবাইকে এটা বুঝতে পারছেন? তাহলে এই যে টেবিলটা পাইছেন, এই টেবিলটা কার জন্য, মানে কোন সিকোয়েন্স, এই টেবিলটা আমরা সামারাইজ করে যেটা ফাইন্ড আউট করলাম সেটা হচ্ছে এর ভ্যালু যদি পরপর দুইটা ক্লক পালসে 0 1 হয় তাহলে Z1 1 হবে আর Z2 0 থেকে যাবে। আর এর ভ্যালু যদি পরপর টু ক্লক পালসে 0 0 থাকে তাহলে Z1 0 থাকবে, Z2 1 থাকবে। এটা কি ক্লিয়ার সবার? Yes, sir. ইয়েস স্যার। ওকে, তাহলে এটার জন্য আপনারা এই যে কি যেন বলে স্টেট ডায়াগ্রামটা ড্র করেন, খুব সিম্পল হবে। মনে করেন আমি স্টেট এ দিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস করি, বেসিক্যালি এটা করলে আপনাদের মানে আমার জন্য আঁকতে সুবিধা হবে। এটা হচ্ছে আপনার কি আঁকতে সুবিধা হবে সেটা হচ্ছে আমি এটাকে এ না দিই, এই জিনিসটাকে আমি ডাব্লিউ করে দিই, তাহলে আপনাদের সাথে আমার বোঝাপড়াটা সহজ হবে, যে আঁকা আঁকি ঝামেলা। এবার খেয়াল করেন, তাহলে আমরা এখানে যদি আপনার এই স্টেট ডায়াগ্রামটা আঁকি, তাহলে আমরা মনে করেন ইনিশিয়াল স্টেট দিলাম এ। হ্যাঁ, এখানে আমার স্টার্ট ইনিশিয়ালাইজেশন, হ্যাঁ দিলাম। এতে থাকা অবস্থায় আপনার কি Z1 Z2 দুইটাই কি 0, ইনিশিয়ালি দুইটাই 0 মনে করেন। আচ্ছা, এই অবস্থায় যদি আপনি এর ভ্যালু 0 পান তাহলে কি নতুন একটা জিরো, একটা জিরোর যে স্টেট সেখানে যাবেন, এটার নাম দিলেন বি, তাই না? একটা জিরোর স্টেট, এবং বিতে থাকা অবস্থায় Z1 Z2 দুইটাই কি হয়েছে 0 হয়ে বসে আছে। আচ্ছা, এতে থাকা অবস্থায় যদি আপনি ডাব্লিউ এর ভ্যালু, এটা হচ্ছে ডাব্লিউ এর ভ্যালু যদি 1 হয় তাহলে আরেকটা স্টেটে যাবেন, মানে একটা মাত্র 1 এর স্টেট যেটা সেটা হচ্ছে সি, একটা মাত্র 1 এর স্টেট সেই সি। এখানেও Z1 Z2 এর ভ্যালু কত? স্টিল 0। গ্রিন কালার দিয়ে দেখাই দিই তাহলে সুবিধা হবে, তাই না? স্টিল 0। এবার বলেন আপনি একটা 1 থাকা অবস্থায় যদি আপনি এই যে আবার ইয়া পান, একটা 1 থাকা অবস্থায় যদি আবার 1 পান তাহলে কত হবে? সেলফ লুপ। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়েছে, সরি। এই স্যার স্টেপ, এখানে একটা ওয়ান স্টেটটা না দিলেও তো হয়, ওয়ান আসলে ওটা এক্স্যাক্টলি সেলফ লুপে যাবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ইনিশিয়াল স্টেটে। হ্যাঁ হ্যাঁ, ওটা লাগতেছেই না আসলে, এক্স্যাক্টলি। তাহলে খেয়াল করেন এখানে যেটা হয়েছে দেখেন তো, আমি এ তে থাকা অবস্থায় যদি ডাব্লিউ এর ভ্যালু 1 পাই, ডাব্লিউ এর ভ্যালু 1 দিয়ে কি আমার কোনো কাজ আছে? আমার লাগবে হচ্ছে ডাব্লিউ এর ভ্যালু 0 1 লাগবে, অথবা কি লাগবে 0 0 লাগবে। তাহলে প্রথমবার 1 পাইলে কি আমার কোনো কাজ আছে আসলে? ধরেন শুরুতে ডাব্লিউ এর ভ্যালু 1 পেয়ে গেলাম, শুরুতে ডাব্লিউ এর ভ্যালু 1 দিয়ে কি এই দুইটার কোনোটার মধ্যে পড়তেছে? পড়তেছে না, রাইট? তাহলে আমি যদি ইনিশিয়াল থাকা অবস্থায় ডাব্লিউ এর ভ্যালু যদি 1 পাই তাহলে তো লুপ ব্যাক হয়ে ঘুরে ফিরে এতেই আসবে, আবার ইনিশিয়ালে ব্যাক করবে, কারণ আমার একটা মাত্র 1 এর স্টেটের কোনো কাজ নাই, কারণ আমার সিকোয়েন্স হচ্ছে 0 1 আর 0 0, দুইটাই শুরু হচ্ছে 0 দিয়ে, তাই না? কথা কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমার ডাব্লিউ এক্স 1 পেলে আমি এতেই লুপ ব্যাক করবো। আর খেয়াল করেন, তাহলে এবার বিতে আসলাম। বিতে থাকা মানে একটা একটা জিরো থাকে, একটা জিরো থাকা অবস্থায় যদি পরে আরেকটা জিরো পাই, আবারও বলি একটা জিরো থাকা অবস্থায় যদি পরে আরেকটা জিরো পাই তাহলে কোথায় চলে যাবো? সিতে চলে যাবো। এবং এটা কিসের স্টেট হবে? 0 0 স্টেট। 0 0 স্টেট মানে কি বলেন তো? Z2 = 1 হবে, ঠিক আছে, আর Z1 টা 0, তাই না? আচ্ছা, এবার বলেন বিতে থাকা মানে কি? অলরেডি 0 থাকা, বিতে থাকা অবস্থায় যদি আমি ডাব্লিউ এর ভ্যালু, এটা তো 0 পাইলাম, ডাব্লিউ এর ভ্যালু যদি 1 পাই তাহলে কি হবে? দিতে যাব। দিতে দিতে যাওয়া মানে কি 0 and 1 এর স্টেট, তাই না? তাহলে এখানে কে কে হবে? 0 1 হলে Z1 = 1 হবে, রাইট? আর Z2 = 0 হবে না? বুঝতে পারতেছেন? হ্যাঁ। এবার দেখেন সিতে আসেন মানে 0 0 আসেন, এই অবস্থায় যদি আবার 0 পান কি হবে? এখানে লুপ ব্যাক করবে আবার। আর সিতে থাকা অবস্থায় মানে 0 0 থাকা অবস্থায় যদি 1 পান তাহলে কি হবে? 0 1 1 এর স্টেট, 0 1 1 স্টেট মানে এখানে, তাই না? এটা কি বোঝা গেছে? তারপর দেখেন আপনি ডিতে যদি থাকেন মানে 0 1 এর স্টেটে থাকেন, এই অবস্থায় যদি আবার 0 পান তাহলে 1 0, এখন 1 0 এর জন্য তো কোনো স্টেট নাই, তাহলে ইনিশিয়ালে চলে যাবেন, তাই না? আর ডিতে থাকা অবস্থায় মানে 0 1 এ থাকা অবস্থায় যদি আবার 1 পান তাহলে 1 1 1 1 পাইলেও কি কোথায় চলে যাবেন? ইনিশিয়াল স্যার স্টেটে। জিরো পেলে বি থেকে জিরো পেলে বিতে যাওয়ার কথা না? ও আচ্ছা, জি হ্যাঁ হ্যাঁ, বিতে বিতে 0 যাবে, সরি, কারণ 0 জন্য তো একটা ডেডিকেটেড স্টেট আছে, রাইট আমাদের। দাঁড়ান কারেকশন করে দিচ্ছি, তাহলে দেখেন ডিতে থাকা মানে হচ্ছে 0 1 থাকা, 0 1 থাকার পরে যদি আপনি আবার 0 পান, এই দেখেন 0 1 থাকা অবস্থায় যদি আবার 0 পান তাহলে এখন কি হয়ে গেল? 1 0। এন্ড 1 0 এর জন্য তো কোনো স্টেট নাই, তাহলে কোথায় কোনটা দেখবেন? 0 দেখবেন। 0 এর কোনো স্টেট আছে? হ্যাঁ, 0 এর জন্য একটা স্টেট আছে, ঠিক আছে। মাই ব্যাড, এটা আগেরটা ভুল হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এবার বলেন 0 1 থাকা অবস্থায় যদি আবার 1 পান
তাহলে কি হবে? ওয়ান ওয়ানের কোনো স্টেট নাই। তাহলে এই ওয়ান ওয়ানের কোনো স্টেট নেই, তাহলে এই ওয়ানটা বাদ দিয়ে শুধু একটা ওয়ানের জন্য খুঁজেন একটা ওয়ানের কোনো স্টেট আছে কিনা, না একটা ওয়ানেরও কোনো স্টেট নেই, তার মানে ইনিশিয়ালে চলে যাবেন। বুঝতে পারছেন এটা? সবাই কি এতটুকু বুঝতে পারছেন এই এই ম্যাথটা? স্যার মোস্ট এফিশিয়েন্ট যে অটোমাটা ওটা কি বানাইতে হবে? হ্যাঁ, মোস্ট এফিশিয়েন্টই হওয়া লাগবে, কারণ আপনাকে কিছু মোস্ট এফিশিয়েন্ট বলতে কিছু নাই এখানে। এখানে আপনাকে বেসিক্যালি আপনাকে যে কন্ডিশন গুলো দিব ওটা ফিল আপ করতে হবে, এরপরে আপনি যেভাবে ফিল আপ করেন এটা আপনার ইচ্ছা। এর চাইতে এর অন্য সংখ্যা যদি একটু চেঞ্জ হয় আর কি, যদি একটা এক্সট্রা হয়। স্টেট সংখ্যা যদি চেঞ্জ হয় আপনারই কষ্ট হবে। দেখেন তো আমি এখানে 4টা স্টেটে করে ফেলছি, আমি 5টা স্টেট গেলে আমার কি বিট সংখ্যা বেড়ে যাবে না? 3 বিটের স্টেট মানে 4টার বেশি স্টেট হয়ে গেলে কি টোটাল স্টেট হয়ে যাবে 5টা। 5টা স্টেটকে রিপ্রেজেন্ট করতে আমার স্টেট গুলাকে 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, তাহলে আপনার ক্যালকুলেশন কঠিন হবে, তাই না? তাহলে আপনার আসলে স্টেট ডায়াগ্রামটা অনেক ইম্পর্টেন্ট, এগুলো প্র্যাকটিস করবেন। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এগুলা যেভাবে দেখাচ্ছি এগুলো একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তারপর আমি চাইলে স্যার এখানে জি। বাই চান্স যদি আমার স্টেট একটা বেড়ে যায়, ওটা কি রং হিসেবে কাউন্ট করবে, নাকি যদি লজিক্যাল হয় তাহলে রাইট অ্যান্সার ওটা? না, ওটা যদি আপনার লজিক্যাল হলে রাইট অ্যান্সার হবে, সমস্যা কি? যদি আপনার বাকি সব মানে আমার কথা হচ্ছে আপনি অ্যান্সার যা চাওয়া হয়েছে সেটা যদি ফিল আপ করতে পারেন, একটা স্টেটে আপনি বেশি দেন, স্টেটটা যদি রিডান্ডেন্ট হয়, মানে ওই স্টেটের আসলে দরকার নেই, আপনি শুধু শুধুই দিচ্ছেন, তাহলে অবভিয়াসলি কিছু নাম্বার কাটা যাবে, বাকিগুলো ঠিক থাকলে মোস্ট মার্কস অধিকাংশ নাম্বার পেয়ে যাবেন, মেজরিটি মার্কস পেয়ে যাবেন। বাট আপনি যেটা দিচ্ছেন একটা এক্সট্রা স্টেট দিয়েছেন কিন্তু সেটা লজিক্যাল, তাহলে তো সমস্যা নেই, ফুল মার্কসই পাবেন। কথা বুঝছেন? রিডান্ডেন্ট স্টেট দিয়ে রাখছেন যেটা আসলে না দিলেও হয়তো বা কোনো কাজ নেই, তখন এটা রিডান্ডেন্ট স্টেট দেওয়ার পরে যদি বাকি প্রসিডিউর ঠিক থাকে তাহলে মেজরিটি নাম্বার 70% 80% নাম্বার পেয়ে যাবেন আর কি। কথা কি বুঝতে পারছেন? তো এখানে আবার আপনার এই যে এই W1 খেয়াল করেন, ডাব্লিউ এর ভ্যালু যদি 0 0 এর জন্য Z2 হাই না হয়ে 1 0 এর জন্য Z2 হাই করে দিতাম তাহলে কি হইতো? কেউ কি বলতে পারবেন এটা কি হবে? স্যার তখন কি স্যার দুইটা বা তিনটা সেটের মধ্যে কাজ শেষ হয়ে যাবে? না, তখন আচ্ছা এটা আমরা দেখি, ভেরি ইম্পর্টেন্ট এগুলা। তো কি আছে যে খেয়াল করেন, আমি এই জিনিসগুলোকে ডিলিট করে দিই। এখানে মনে করেন আমার এখানে আপনার ডাব্লিউ এর ভ্যালু যখন আমি 0 0 হচ্ছে, এই যে ডাব্লিউ এর ভ্যালু যখন 0 0 হচ্ছে, ডাব্লিউ এর ভ্যালু আমি যদি এমনটা করি যে ডাব্লিউ এর ভ্যালু 1 0 হইলে আমার Z2টা 0 হবে, তাহলে কি করতে হবে? ডাব্লিউ এর ভ্যালু এই যে 1 0 হইলে, এই যে 1 0 যখন হবে আমার ডাব্লিউ এর ভ্যালুটা, তখন আমি এই Z2 এর ভ্যালুটা 1 করে দিতে যাচ্ছি, সেগুলো তখন 1 করবো। তাহলে 1 0 হইলে এই যে 1 0 হচ্ছে, পরেরটাতে আমি Z2 এর ভ্যালু 1 করে দিচ্ছি, তারপরে আবার 1 0 খুঁজে বের করি, এগুলো সবগুলোতে আসলে কোনো এটা করলে তো স্যার স্টেট আর বাড়বে, যে এ থেকে যদি 1 পাই তাহলে আর নতুন স্টেট লাগবে একটা। স্টেট বাড়বে না, আর একটু মানে নতুন একটা টাইপের ম্যাথ আসবে আর কি, ঠিক আছে? এই যে 1 0 হচ্ছে, এখানে 1 হয়ে গেছে, এখানে 1। এটা একটু অবজার্ভ করেন, এটা এই যে সেম এই জিনিসটা এবার খেয়াল করেন, এই ম্যাথটা খেয়াল করেন। এখানে কি হচ্ছে? এখানে বেসিক্যালি আপনার যখন ডাব্লিউ এর ভ্যালু 0 1, ডাব্লিউ এর ভ্যালু যখন 0 1 তখন এই যে পরের ইমিডিয়েট পরের ক্লক জেড এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। আবার ডাব্লিউ এর ভ্যালু যখন 1 0 মানে পরপর দুইবার 1 0 হচ্ছে, তখন কি হচ্ছে? Z2টা 1 হচ্ছে এবং এটা ওভারল্যাপিং অ্যালাউ করতেছে, তাই না? ওভারল্যাপিং অ্যালাউ হচ্ছে। আবার 0 1 করলে Z1 এর ভ্যালু হাই হচ্ছে, আবার 1 0 করলে কি হচ্ছে? Z2 এর ভ্যালু হাই হচ্ছে। আবার দেখেন 0 0 হইলে এগুলোতে Z1 Z2 কোডের কোনো চেঞ্জ নেই, 0 1 হলে আবার এই যে Z1 হাই হচ্ছে, এই যে 1 1 হলে কোনো চেঞ্জ নেই, আবার 1 0 হইলে আবার Z2 চেঞ্জ হচ্ছে। তাহলে আলটিমেটলি এখান থেকে কি লিখতে পারেন? এই যে আমি নিচে যেটা লিখছি সেটা লিখা যায় কিনা? এই ডাব্লিউ এর ভ্যালু 0 1 হইলে Z1 হাই Z2 লো, ডাব্লিউ এর ভ্যালু 2 কনজিকিউটিভ সাইকেলে 1 0 হইলে Z1 0 Z2 হাই, তাই না? মানে আমি নতুন একটা টাইপ মানে একটু ঘুরে দিলে কোশ্চেন চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে টোটাল 3 টাইপের কোশ্চেন করতেছি আমরা। আমার কথা কি বুঝতে পারছেন? যদি এটা যদি হইতো তাহলে এটার আপনি স্টেট ডায়াগ্রাম কিভাবে আঁকতেন? প্রথমে মনে করেন স্টেট এ, তাই না? ইনিশিয়ালাইজ করলেন আপনি, ইনিশিয়াল ইনিশিয়াল অবস্থায় আপনার এই Z1 Z2 সবার ভ্যালু হচ্ছে 0। ইনিশিয়াল থাকা অবস্থায় যদি আপনি ডাব্লিউ এর ভ্যালু 0 দেন, তাইলে এই 0 1 এর প্রথম 0টা পেয়ে গেছেন, তাই নতুন একটা স্টেটে গেছেন বি। এবং বিটা কিসের স্টেট? একটা মাত্র 0-র স্টেট। কিন্তু এখানেও 0 1ও পান নাই, 1 0 পান নাই পুরোপুরি, তাই আপনার Z1 Z2 এখনো কি আছে? 0 আছে। কিন্তু
এতে থাকা অবস্থায় যদি ওয়ান পান তাহলে কি হবে, এই 10 প্রথম ওয়ানটা পেয়ে যাবেন না, তাহলে নতুন একটা স্টেট দিতে হবে না আপনাকে? কিন্তু এখানেও Z1 যেহেতু 10 পুরোপুরি পান নাই, শুধু 10 ওয়ানটা পাইছেন, তাই এখনো Z2 এর ভ্যালু বা Z1 এর ভ্যালু জিরোই থাকবে। এটা কি বুঝতে পারছেন সবাই? হ্যালো? অল্টারনেটিং 0 1 না, এটা প্রবলেমটা একটা ছিল মনে হয়। অল্টারনেটিং 0 1 হোক আর যাই হোক, আপনার এখানে সমস্যা হচ্ছে এখানে আউটপুটটা কয় বিটের। পিভিটে হ্যাঁ, না। অল্টারনেটিং জিরোই, এক্স্যাক্টলি অল্টারনেটিং 0 1 বা 10 হচ্ছে, কিন্তু আউটপুটটা 2 বিটের হচ্ছে, এটাই তো মেইন না? জি স্যার। তো অল্টারনেটিং জিরোই আসলে, আপনি ঠিকই ধরছেন, কিন্তু আউটপুট 2 বিটের। আচ্ছা এখন বলেন, এবং এটা ওভারল্যাপিংও, তাই না? ওভারল্যাপিংও অ্যালাউ করতেছেন আপনি, তাই না? হ্যাঁ, এবং এটা কিন্তু মিলি টাইপ না, এটা কিন্তু মুড টাইপ। আমি আবার বলতেছি, এটা কোন টাইপের? মোট এটা কিন্তু মুড টাইপ, তাই না? তাহলে এখন আপনার মুড টাইপের ক্ষেত্রে কি ফাইনাল সিকোয়েন্স, এটা মানে 0 1 এর জন্য ডেডিকেটেড একটা স্টেট থাকবে, আবার 10 এর জন্য কি ডেডিকেটেড একটা স্টেট থাকবে, তাই না? তা আপনি এখনো পর্যন্ত একটা 0 আর একটা 1 এর স্টেট পাচ্ছেন, তাহলে আপনাকে এই 10 আর 0 1 এর জন্য স্টেটে যাইতে হবে। তাহলে খেয়াল করেন এবার, এই যে সি তে থাকা অবস্থায় মানে একটা 1 থাকা অবস্থায় যদি পরে আরেকটা 1 পান তাহলে কি হবে? সেলফ লুপ হবে। কোনো লাভ হবে? এই অবস্থায় যদি আরেকটা 1 পান তাহলে কি হবে? কোন 1 1 এর কোনো স্টেট কি আপনার লাগবে আসলে? সেলফ লুপ হবে। না, তাহলে শুধুমাত্র একটা 1 এর স্টেট লুপ ব্যাক করবে, তাহলে একটা 1 এর স্টেট কি এখানে না, এখানে লুপ ব্যাক করবে না? এটা কি বুঝছেন? আবার বলি, সিতে আছেন মানে একটা মাত্র 1 স্টেট আছেন, এই অবস্থায় যদি ডাবল এর ফলে আবার 1 পান তাহলে কি হলো? 1 1 1 1 এর কোনো স্টেট আছে? নাই তো। তো 1 এর কোনো স্টেট না থাকলে শুধুমাত্র একটা 1 দিয়ে দেখেন, শুধুমাত্র ধরো দুইটা 1 এর কোনো স্টেট যেহেতু আপনার নাই, তাহলে একটা 1 এর স্টেট আছে কিনা দেখেন। তো একটা 1 এর স্টেট আছে, তো আপনি একটা 1 এর স্টেটে লুপ ব্যাক করছেন, মানে সিতে লুপ ব্যাক করছেন হবে। বুঝাইতে পারছি? এবার দেখেন সিতে আছেন মানে 1 এ আছেন, এই অবস্থায় যদি আবার 0 পান তাহলে কি হলো? 1 0 হয়ে যাবে না? স্যার এখানে কি ডাবল ট্রানজিশন হবে? ডাবল ট্রানজিশন এখানে হবে না। যদি মিলি টাইপ হইতো তাহলে ডাবল ট্রানজিশন হইতো, তাই না? কারণ ডাবল ট্রানজিশন কখন হইতো? তাহলে কারণ মিলি টাইপের ক্ষেত্রে 0 1 এর জন্য ডেডিকেটেড কোনো স্টেট নাই, 1 0 এর জন্য কোনো ডেডিকেটেড স্টেট নাই, তখন সিতে থাকা অবস্থায় 0 পেলে এখানে যেতেন, আবার বিতে থাকা অবস্থায় 1 পেলে এখানে আসতেন, তাই না? কারণ কি 0 1 বা 1 0 এর জন্য কোনো ডেডিকেটেড স্টেট তো নাই আপনার, তাই না? মুড মিলি টাইপের ক্ষেত্রে, কিন্তু আপনি তো করতেছেন মুড টাইপ। তার মানে মুড টাইপে কি এই 0 1 এর জন্য আলাদা একটা স্টেট দেখাইতে হবে, 1 0 এর জন্য আলাদা একটা স্টেট দেখাইতে হবে, তাহলে ডাবল ট্রানজিশন কি হবে এখানে? না স্যার, আমি বলতে চাইলাম যে সি থেকে যদি আমি 0 পাই তাহলে একটা নতুন ট্রানজিশন হবে 1 0, প্লাস আবার ওখান থেকে বি তেও যাওয়া উচিত না, কারণ একটা 0 তো হচ্ছে। আরে বাবা, আপনি একটা জিরোতে, আপনাদেরকে আমি ক্লাসে পড়াইছিলাম, খেয়াল করেন, যদি সিতে থাকা অবস্থায় আপনি 0 পান তাহলে কি হবে? 1 0 না? তো 1 0 স্টেট তো আপনার লাগবে, এই যে 1 0 স্টেট আপনার লাগবে, তাহলে সেটাকে আপনি আবার বিতে একটা 0 স্টেটে কেন নেবেন? যদি 1 0 স্টেট এক্সিস্ট না করতো তাহলে আপনি একটা 0 তে যাইতেন। আমার কথা বুঝতে পারছেন? ও হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। আপনার তো 1 0 স্টেট তো লাগবে, আপনার এই যে 1 0 লাগতেছে, আপনার 1 0 আপনার সিকোয়েন্সের মধ্যে পড়ছে, তো 1 0 যদি একটা ডেডিকেটেড স্টেট আপনার লাগবে অলরেডি, তাহলে আপনার তো মানে একটা মাত্র ইয়েতে যাওয়ার দরকার নেই, তাহলে 0 যদি পান তাহলে নতুন একটা স্টেটে চলে যাবে, সেটা হবে ডি, তাই না? ডিতে গেলে, স্যার মিলি হলে জিরোতে যেতাম আর কি। হ্যাঁ মিলি হলে এখানে চলে যেতেন, এটাই তো বললাম আপনাকে, তাই না? মিলি হলে চলে যেতেন, কারণ 1 0 এর জন্য কোনো স্টেট তখন আপনি দেখাইতেনই না, কারণ মিলি টাইপের কন্ডিশন কি ছিল? দুইটা ছিল, এক নাম্বার অফ সিকোয়েন্স ইকুয়ালস টু নাম্বার অফ কি স্টেট, এবং ফাইনাল স্টেটের জন্য কোনো আলাদা কোনো ডেডিকেটেড কোনো, সরি, ফাইনাল সিকোয়েন্সের জন্য আলাদা কোনো ডেডিকেটেড স্টেট নাই, তাই আপনি 1 0 দরকারই ছিল না, আপনি ডিরেক্ট জিরোতে চলে যেতেন। কথা বুঝেন নাই? আর ট্রানজিশনের সময় আউটপুটটাকে হাই বা লো করে দিতেন। আচ্ছা খেয়াল করেন, তাহলে আপনার সিতে আছেন মানে 1 আছে, 1 থাকা অবস্থায় 0 পাইছেন, তাহলে কি হলো? 1 0 হয়ে গেছে, 1 0 একটা স্টেটে চলে গেলেন, নাম দিচ্ছেন নতুন করে ডি, এটা আলাদা করে স্টেট দেখাইতে হবে। কেন দেখাইতে হবে? কারণ আপনার 1 0 এর জন্য জেড চেঞ্জ হবে, তাই আলাদা একটা ডেডিকেট দেখাইতে হবে। তাহলে এই অবস্থায় Z2 ইকুয়ালস টু 1 হয়ে গেছে, Z1 টা 0, আমি দেখাচ্ছি না আর। খেয়াল করেন, ওকে, এতটুকু বুঝে গেছে? এবার Yes, বিতে আসেন, বিতে থাকার পরে যদি 1 পান তাহলে কি হয়ে গেল? 0 1, তাহলে 0 1 এর জন্য আলাদা একটা স্টেট দেখাইতে হবে আপনাকে, তাহলে বিতে থাকা মানে 0 থাকা অবস্থায় যদি আবার একটা 1 পান তাহলে আরেকটা স্টেটে চলে যাবেন, ইতে চলে যাবেন, এবং ইতে চলে যাওয়া মানে কি, এটা এই স্টেট কিসের স্টেট? 0 1 এর স্টেট, এটা হচ্ছে 0 1 এর স্টেট, 0 1 স্টেট থাকা অবস্থায় Z1 এর ভ্যালু 1 হবে। কথা বুঝে গেছে? আচ্ছা, আর বিতে থাকা অবস্থায় যদি আপনি আবার 0 পান, বিতে থাকা অবস্থায় যদি 0ই পাইলেন আবার, তাহলে কি হলো? 0 0 হলো। এন্ড 0 0 কি কোনো ডেডিকেটেড স্টেট আছে? 0 বা দরকার আছে আপনার এখানে পুরোটাতে? দেখেন 0 0 এর জন্য কোনো আউটপুট চেঞ্জ হচ্ছে না, কিছু চেঞ্জ হচ্ছে না,
তাহলে আপনার কোনো দরকার নাই, তাহলে জিরো জিরোর জন্য কোনো ডেডিকেটেড স্টেট নাই, তো ওটা বাদ। তাহলে জিরো জিরো যদি না থাকে, তাহলে একটা জিরোর জন্য আছে কিনা সেটা খুঁজেন, মানে লাস্টের যেটা পাইছেন এই এই জিরোটার জন্য কোনো স্টেট আছে কিনা, আছে একটা মাত্র স্টেট, জিরো স্টেট হচ্ছে এটা। তাহলে এখানে এখানে লুপ ব্যাক করবে। বুঝাইতে পারছি এটা? এবার খেয়াল করেন আপনি এবার এই যে এ স্টেটে আছেন, ওই যে ই স্টেটে আছেন, ই স্টেটে থাকা অবস্থায় মানে জিরো ওয়ানে আছেন, জিরো ওয়ানে থাকা অবস্থায় আপনি যদি একটা ওয়ান পান, তাহলে কি হবে? ওয়ান ওয়ান না? এই বলেন, কথা বলেন, জিরো ওয়ান থাকা অবস্থায় মানে ইতে থাকা জি মানে স্যার, কি? 1 1। ওয়ান ওয়ান, ওয়ান ওয়ানের জন্য কোনো স্টেট আছে আপনার কাছে? না, না, তাহলে কি? তাহলে ওয়ান ওয়ানের সি জন্য তে স্টেট নাই। আসবে। তাহলে এবার শুধু একটা মাত্র ওয়ানের জন্য খুঁজেন, হ্যাঁ একটা মাত্র ওয়ানের জন্য স্টেট আছে, সেটা হচ্ছে সি। তাহলে আপনি সি তে লুপ ব্যাক করাই দিবেন। এই ডাব্লিউ কাছে যদি মানে ইতে থাকা অবস্থায় ডাব্লিউ ভ্যালু যদি ওয়ান পান, তাহলে শুধু লুপ ব্যাক করাবেন। আচ্ছা, ইতে আছেন মানে জিরো ওয়ানে আছেন, জিরো ওয়ানে থাকা অবস্থায় যদি জিরো পান এখন, তাহলে জিরো ওয়ান জিরো, তাহলে ওয়ান জিরোর জন্য ওভারল্যাপ করাচ্ছেন, কিন্তু এই জন্য আমি ওভারল্যাপে যাচ্ছি। তাহলে জিরো ওয়ান থাকা অবস্থায় আবার জিরো পাচ্ছেন, মানে জিরো ওয়ান জিরো, এই জিরোটা নতুন, আগেরটার ওয়ান। তাহলে ওয়ান জিরো, ওয়ান জিরো কোনো ওয়ান জিরোর জন্য কোনো ডেডিকেটেড স্টেট আছে? আছে, তাই না? ডিতে আছে না? ডি তো ওয়ান জিরো স্টেট, যেহেতু ওভারল্যাপিং অ্যালাউড, তাহলে ইতে থাকা অবস্থায় যদি আপনি ওয়ান পান, তাহলে ডিতে আসবে ও। এই কথা কি বুঝে গেছে স্যার সবাইকে? জিরো পেলে ডিতে আসবে স্যার। এই বাবা, এখানে ইতে আসেন না, তাহলে জিরো ওয়ান অলরেডি আপনার কাছে আছে। এই অবস্থা যদি ওহো জিরো। জিরো, এই অবস্থা জিরো জি পান, স্যার। তাহলে কি হয়ে গেল? এখন ওভারল্যাপিং অ্যালাউ করেন, এই জিরোর সাথে আগের ওয়ানটা মিলে কি হয়ে গেল? ওয়ান জিরো। তো ওয়ান জিরোর স্টেট কে? ডি আছে না? অলরেডি একটা স্টেট আছে, তো তাহলে ওয়ান জিরোতে জি যাবেন না? স্যার। যদি ওয়ান জিরোর কোনো স্টেট না থাকতো বা আপনার দরকার না হইতো, তাহলে শুধু জিরোটাতে খুঁজতেন। স্যার এই যে ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান লিখছেন, এটা জিরো হবে না? ও আচ্ছা, ডাব্লিউ এর কথা বলছেন, আচ্ছা হ্যাঁ, ওটা আমার জি স্যার। ভুলে লিখে বলছি, সরি, ওটার জন্য ভুলে লিখে বলছি। ঠিক আছে এখন? জি স্যার। ওকে, এবার আসেন, আপনি এখন কোথায় আছেন? এবার আপনি ডিতে আছেন মনে করেন। Okay, আপনি এই যে ডিতে আছেন, এই যে ডিতে থাকা অবস্থা থাকা মানে কি? অলরেডি ওয়ান জিরো আছেন, ওয়ান জিরো থাকা অবস্থা যদি আরেকটা জিরো পান, তাহলে কি? জিরো জিরো। জিরো 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 কোনো ডেডিকেটেড স্টেট আছে? নাই তো, তাই না? ও, আছে, জিরো জিরো কোনো স্টেট আছে বা লাগবে আপনার এখানে কোথাও? না স্যার। তাহলে কি শুধুমাত্র একটা জিরো স্টেটে চলে যাবেন। আর শুধু তখন যেহেতু ওভারল্যাপ করতে, আপনি দেখবেন কিন্তু ওভারল্যাপ করে কিছু হচ্ছে কিনা। যেহেতু ওভারল্যাপ করে কোনো মানে এখানে কোনো আউটপুটে কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে ওভারল্যাপ দরকার নেই, ওভারল্যাপ ছাড়া শুধু জিরো নিয়ে কিন্তু যাবেন। তাহলে শুধু জিরো হলে এখানে আসবে, তাহলে এই অবশ্যই ডাব্লিউ জিরো হলে এখানে। আচ্ছা, এবার বলেন, ডি এর ভ্যালু যদি আপনার, আপনি ডিতে আছেন, ডিতে থাকা মানে অলরেডি ওয়ান জিরো আছে, ওয়ান জিরো থাকা অবস্থায় যদি পরেরটাতে ওয়ান পান, তাহলে কি হয়ে যাবে? জিরো ওয়ান না? ইয়েস স্যার। জিরো ওয়ান কিনা? জিরো ওয়ানের স্টেট কোনটা? ই না? জিরো ওয়ানের স্টেট কি ই না? ইয়েস স্যার। তাহলে ডাব্লিউ এর ভ্যালু যদি ডিতে থাকা অবস্থায় ডাব্লিউ এর ভ্যালু ওয়ান পেলে আপনি ইতে যাবেন। তাহলে এটা আপনার কি? এটা হচ্ছে এই টাইপের ম্যাথের জন্য কি এফ স্টেট ডায়াগ্রাম। এটা কি বুঝে গেছে? জি স্যার, স্যার। প্রত্যেকটা স্টেটের দুইটাই ট্রানজিশন থাকতে হবে, তার বেশিও না এক্স্যাক্টলি, তার কমও না। এক্স্যাক্টলি। এটা কি মুরার মিলে দুটার জন্য? এটা মোর অ্যান্ড মিলি দুইটার জন্য, প্রত্যেক ট্রানজিশনে দুইটা না, না ডিপেন্ড করতেছে ইনপুটটা কয় বিটের। ইনপুট এখানে কয় বিটের বলেন? ইনপুটের ভ্যালু কয়টা? দুই দুইটা। মিটার। হয় হ্যাঁ, শূন্য না হয় এক। তাহলে পসিবল আউটপুট কয়টা প্রত্যেকটা স্টেট থেকে? দুইটা। দুইটা। তাই আপনি প্রত্যেকটা স্টেট থেকে দুইটা করে ডাব্লিউ দুইটা ভ্যালুর জন্য বের হচ্ছেন, একদম প্রত্যেক স্টেটের জন্য দুইটা করে। যদি আমার ডাব্লিউটা যদি দুই বিটের হইতো, মানে ইনপুট একটা এ আর একটা বি, তাহলে আমার কি টোটাল পসিবল কম্বিনেশন কয়টা? এ বি মিলে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, তাহলে প্রত্যেকটা স্টেট থেকে কয়টা অপশন বের হওয়ার অপশন আছে? ইনপুট চারটা। তখন চারটা চারটা ডিফারেন্ট বাই করতেন, কিন্তু অনেক সময় আমরা যেটা করে আসছি, হয় জিরো ওয়ান অর ওয়ান জিরো, তাই না? করে আসছিলাম একটা ম্যাথ, এবি এর ভ্যালু যদি জিরো ওয়ান হয় অথবা ওয়ান জিরো হয়, তখন একটা হয়। এবি এর ভ্যালু জিরো জিরো ওয়ান ওয়ান হলে আরেকটা হয়। তখন আপনি এই অর যদি দেওয়া থাকে, তখন জিরো ওয়ান ওয়ান জিরোর জন্য একটা ট্রানজিশনে দেখা দিতে পারেন, আর বাকি জিরো জিরো ওয়ান ওয়ানের জন্য আরেকটা ট্রানজিশনে দেখা দিতে পারেন, তাই না? ইয়েস স্যার। স্যার বুঝি না কি বললেন। মানে আপনার আপনার ডাবল ইনপুটের ম্যাথ করাইছেন আপনাদেরকে ক্লাসে, আহ, এ আর বি পরপর তিনটা কনজিকিউটিভ সাইকেলে যদি এ আর বি এর ভ্যালু যদি সমান হয়, তাহলে আপনার আউটপুট কি হবে? ওয়ান হবে। পড়াইছিলাম না এটা ক্লাসে? ইয়েস স্যার। যাই হোক, এটা ক্লাসে করানো হয়েছে, আপনারা একটু দেখে নিন, হ্যাঁ। তো ওইটা ওরকম হইলে তখন টোটাল হচ্ছে, টোটাল আপনার ইনপুটটা কয়টা ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এই ম্যাথে, এই টাইপের ম্যাথে কোনো সমস্যা আছে? এগুলার স্টেট ডায়াগ্রাম যদি হয়ে যায়, তাহলে আপনাদের জন্য আউটপুটটা আঁকা সহজ হয়ে যাবে। আউটপুট আঁকার সময় খালি শুধু জেড হবে না, এখন এখন জেড ওয়ান, জেড টু জেড ওয়ান থাকবে, তাই না? তাহলে আউটপুটটা দুই বিটের হবে।
এই Z2 এর একটা ভ্যালু, Z1 এর একটা ভ্যালু, তাহলে কি Z1 সলভ করতে গিয়ে একটা কে ম্যাপ করবেন, Z2 এর জন্য আরেকবার কে ম্যাপ করবেন, তাই না? তাই কি না বলেন? জি স্যার। আচ্ছা, এইটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন থাকার কথা না, আই গেস। আচ্ছা, এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনাদের কোনটা যেন দেখাবো আপনাকে। স্যার অ্যাসাইনমেন্ট 6। আচ্ছা হ্যাঁ, অ্যাসাইনমেন্টের 6 নাম্বার যেটা কি যেন ছিল, আমার কোশ্চেনটা একটু বলেন তো সবাই। জি স্যার। ওই যে কারের ওয়েটিং এন্ড রানিং স্টেট ছিল। Assignment তে যাই। স্যার অ্যাসাইনমেন্ট 6 আর হচ্ছে ওই সার্কিট ড্রয়িংটা যেহেতু জি স্যার স্যার 7SC যেটা ফ্লিপ ফ্লপ দিয়ে আচ্ছা ইমপ্লিমেন্ট হ্যাঁ, করতে হবে। সার্কিট ড্রয়িংটা আগে দেখাই দিই। স্যার অ্যাসাইনমেন্টের 4 নাম্বারটাও স্যার একটু দেখেন যদি এই একটু। অ্যাসাইনমেন্টের 4-এ কি আছে, আপনারা যদি সবকিছু যদি আমি দেখাই দিই, আপনার কোশ্চেনটা কি? স্যার নেগেটিভ রিসেটের কনসেপ্ট একটু ও বলেছেন। আচ্ছা আচ্ছা, সিডি ডিভিডি না, আচ্ছা এটা দেখাই দেবো। আমি আগে সার্কিটটা দেখাই আপনাদেরকে। এই সার্কিটটা আমি ক্লাসে দেখাইছি, আপনারা কোনো কারণে এটা সেদিন তাড়াহুড়া করে বুঝতে চাননি। যে এখন দেখেন, আগের দিন সব ঝামেলা একসাথে হয়েছে। কোনটা ছেড়ে কোনটা দেখাবো আপনাদেরকে, দাঁড়ান এটা করে আসি। আপনারা এতক্ষণ যা পড়াইছে ওটা বুঝছেন কিনা আমাকে এটা এটা মেক শিওর করেন। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, এটা ভালো করে এগুলো এই টাইপের ম্যাথ গুলো দেখে যাবেন, নাহলে ধরা খাবেন কিন্তু। আমি বলে রাখতেছি, আউটপুট 2 বিটের, ইনপুট 2 বিটের, আবার ইনপুটও 2 বিট, আউটপুট 2 বিট, একই ম্যাথের মধ্যে এটাও আসতে পারে, বলা যাচ্ছে না কি হয়, ঠিক আছে? স্যার মিলি টাইপ থেকেও কি এগুলাই দেখবো? মিলি মুর 2 টাইপের জন্যই আপনার ইনপুট আউটপুট 2 রকম আসতে পারে। তবে হ্যাঁ, আপনি এই যে ইনপুট আউটপুট দুইটাই 2 বিটের, এই অবস্থায় মিলিতে আসার সম্ভাবনা একটু কম, কারণ তখন কমপ্লিকেটেড হয়ে যায় জিনিসটা, ঠিক আছে? এত কমপ্লিকেটেড জিনিস করতে পারবেন না কিনা সম্ভাবনা আছে, মোস্ট প্রবাবলি নাও আসতে পারে। এবারে আপনার এই যে এগুলো দেখে যাবেন আর কি, মিলি মুর দুইটার জন্যই দেখে যাবেন। এটা কঠিন কিছু না, জাস্ট বেসিকটা একটু ক্লিয়ার থাকতে হবে আপনার। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। Yes, sir. স্ক্রিন যদি দেখতে পান, হবে না কেন এখান থেকে? আচ্ছা, খেয়াল করেন, এই যে আমরা এটা এটা একটা আমাদের আগে একটা ম্যাথ করা ছিল, আপনাদেরকে একটা ম্যাথ আমি করাইছিলাম। এটা আপনাদেরকে সিমিলার একটা ম্যাথ আমি করাইছিলাম, সেটা হচ্ছে এই যে এই ম্যাথটা করাইছিলাম না, মনে আছে আপনাদের? ওই যে গাড়ির স্পিড দিয়ে ইয়েস বেসিক্যালি স্যার। বেসিক্যালি আপনি 1 1 ডিটেক্ট করছেন, ঠিক আছে? তো এই যে 1 1 ডিটেক্ট করার সময় আপনি এই যে স্টেট ডায়াগ্রামটা পাইছিলেন, তো এই স্টেট ডায়াগ্রামে খেয়াল করেন তো আপনার এটা কোন টাইপ, মুড টাইপের ক্ষেত্রে আমি আরেকবার বলে দিই, গতকালকে দেখলাম অনেকজন কনফিউজ হয়ে বসে আছেন। মুড টাইপের আউটপুট শুধুমাত্র প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করবে, তাই না? তাহলে মুড টাইপের আউটপুটে জেড এর যে ফাংশনটা পাবেন, সেটা কার উপর ডিপেন্ডেন্ট? শুধুমাত্র প্রেজেন্ট স্টেট। প্রেজেন্ট স্টেটকে কি দিয়ে রিপ্রেজেন্ট করতেছেন? ওয়াই টু, স্মল ওয়াই টু, স্মল ওয়াই ওয়ান। তাহলে দেখেন তো, মুড টাইপের ক্ষেত্রে আপনি আউটপুটের জন্য যখন কে ম্যাপ করবেন, সেই কে ম্যাপে শুধুমাত্র এই ওয়াই টু ওয়াই ওয়ান থাকবে, আর কোনো কিছু থাকবে না। ডাব্লিউ এর কোনো এক্সিস্টেন্সই নাই, তাই না? বুঝতে পারছেন? আর Yes, sir. আর নেক্সট স্টেট, অলওয়েজ নেক্সট স্টেটের মধ্যে কারেন্ট স্টেট যেটা মানে প্রেজেন্ট স্টেট, স্মল ওয়াই টু স্মল ওয়াই ওয়ান এবং ইনপুট ডাব্লিউ, তিনোটার কন্ট্রিবিউশন থাকবে, ঠিক আছে? প্রেজেন্ট স্টেট 2 বিটের, এই জন্য ওয়াই টু ওয়াই ওয়ান আসছে, আর ইনপুটটাও 1 বিটের, এই জন্য শুধু ডাব্লিউ আসছে, তাই না? তারপরে নেক্সট স্টেটে অলওয়েজ ইনপুট মানে ইনপুট যেটা মানে ডাব্লিউ যেটা, এটারই কন্ট্রিবিউশন থাকবে, প্রেজেন্ট স্টেটেরও কন্ট্রিবিউশন থাকবে। প্রেজেন্ট স্টেট যত বিট হবে সবগুলাই থাকবে, তারপরে আপনার ইনপুট যত বিটের হবে সব বিটই থাকবে, ঠিক আছে? এটা মুড টাইপের জন্য। মিলি টাইপের ক্ষেত্রে আউটপুটটা ডাব্লিউ এর উপরও মানে ইনপুটের উপরও ডিপেন্ড করবে, প্রেজেন্ট স্টেটের উপরও ডিপেন্ড করবে। আবার সেম মিলি টাইপে নেক্সট স্টেটটাও ডাব্লিউ এর উপর ডিপেন্ড করবে, প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করবে। তাহলে সোজা কথা হচ্ছে কি, মিলি হোক আর মুর হোক, নেক্সট স্টেটের অলওয়েজ নেক্সট স্টেটটা অলওয়েজ ডাব্লিউ এর উপর ডিপেন্ড করবে, মানে ইনপুটের উপর ডিপেন্ড করবে এবং প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করবে। মানে মিলি মুর যাই হোক না কেন, নেক্সট স্টেট অলওয়েজ প্রেজেন্ট ইনপুট যেটা মানে ডাব্লিউ, সেটা যত বিটি হোক না কেন ওটার উপর ডিপেন্ড করবে, প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করবেই করবে, মিলি হোক আর মুর হোক সবার জন্য। কিন্তু
আউটপুটটা যদি আপনার এফএসএমটা মোড টাইপ হয়, আউটপুট যেটা সেটা শুধুমাত্র কার উপর ডিপেন্ড করবে, এই যে প্রেজেন্ট স্টেটের যে বিটগুলো আছে সেগুলোর উপরে। সেখানে ডাব্লিউ এর কোনো কন্ট্রিবিউশন নেই মুড টাইপের ক্ষেত্রে আউটপুটটা। আর মিলি টাইপের ক্ষেত্রে আউটপুটটা ওই নেক্সট স্টেটের মতোই, প্রেজেন্ট স্টেটের সবগুলো বিট এবং ইনপুটের সবগুলো বিটের উপর ডিপেন্ড করবে। এটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। এটা মাথায় ঢুকে রাখবেন, এটা কোনোভাবেই মিস করা যাবে না, এই জিনিস নিয়ে ভুল করা যাবে না, তাহলে আপনাদের কেমে বাগতাম, তাহলে সমস্যা হয়ে যাবে বড় সড়ো। খেয়াল করেন, আমি এই যে এই স্টেট ডায়াগ্রাম, স্টেট টেবিলটা থেকেই আমি বেসিক্যালি এই যে আপনার এক্সপ্রেশন গুলো বের করছি। এক্সপ্রেশনটা কি আসছে বলুন তো? ডাব্লিউ, এটাকে এই যে Y2টাকে আমরা ইয়ে লিখি, M2 লিখি, ঠিক আছে? মানে ক্যাপিটাল Y2 দিয়ে Y1 Y2 দিয়ে আমরা নেক্সট স্টেট বোঝাচ্ছিলাম, আমরা এই M2 লিখি, তাহলে WY1 প্রাইম Y2 প্রাইম, ঠিক আছে? আবার এই যে আপনি সরি এটা M1, M2 না, M1 এটা। আর M2 ইকুয়াল টু কত পাচ্ছেন? WY1 প্লাস Y2। আর আপনার এই Z ইকুয়াল টু পাচ্ছেন শুধু Y2, ঠিক আছে? এই এক্সপ্রেশনটা পাইছেন। এটার জন্য এখন যদি আপনাকে আমি সার্কিট ড্র করতে বলি, তাহলে কিভাবে ড্র করবেন সেটা আসি, ঠিক আছে? এখন আমাকে বলেন, আমি আপনাদেরকে ক্লাসে পড়াইছিলাম, এখানে এই এফএসএম টা ইমপ্লিমেন্ট করতে কয় বিট, মানে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে? স্যার দুইটা। কেন দুইটা লাগবে? তো 2 বিটে স্যার প্রেজেন্ট প্রেজেন্ট স্টেটের বিট প্রেজেন্ট দুইটা। স্টেট এক্স্যাক্টলি, 2 বিট। এক্স্যাক্টলি, প্রেজেন্ট স্টেটটা 2 বিটের, Y2 Y1। তাই আপনার এটা অলওয়েজ মনে রাখবেন, প্রেজেন্ট স্টেট বা স্টেট গুলা কয় বিটের সেটা হচ্ছে নাম্বার অফ ফ্লিপ ফ্লপ। যদি প্রেজেন্ট স্টেট 3 বিটের হয় তাহলে নাম্বার অফ ফ্লিপ ফ্লপ হবে 3। প্রেজেন্ট স্টেট যদি আপনি 2 বিটের এক্সপ্রেস করতে পারেন তাহলে নাম্বার অফ ফ্লিপ ফ্লপ হবে কয়টা? দুইটা। এই যে দেখেন, ফ্লিপ ফ্লপ ইকুয়ালস টু নাম্বার অফ বিট রিপ্রেজেন্ট কারেন্ট স্টেট, ঠিক আছে? এবার আপনাকে বলি, আপনি তাহলে দুইটা ফ্লিপ ফ্লপ আঁকবেন এখানে, তাই না? মানে এটা সার্কিট ইমপ্লিমেন্টেশন তাহলে দুটো ফ্লিপ ফ্লপ লাগবে, এটা তো বুঝতেছেন? এটা ইয়েস বোঝা স্যার। যাচ্ছে? হ্যাঁ, এখন এই ফ্লিপ ফ্লপের ইনপুট কি, ফ্লিপ ফ্লপের আউটপুট কি? ফ্লিপ ফ্লপের আউটপুট হবে, এই যে আউটপুট অফ ফ্লিপ ফ্লপস করেসপন্ডস টু দ্য কারেন্ট স্টেট বিটস। মানে ফ্লিপ ফ্লপের আউটপুট হবে ওই যে আপনার কারেন্ট স্টেটের যে বিট গুলো ছিল, একটা একটা থেকে Y1 বেরোবে, আরেকটা থেকে আউটপুট কি বেরোবে? Y2। হয়তো। আবারও বলি, প্রথমে দেখবেন কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে। সার্কিট ইমপ্লিমেন্টেশন এর ফার্স্ট কাজ হচ্ছে কয়টা ফ্লিপ ফ্লপ সেটা দেখবেন। তাহলে আপনার কারেন্ট স্টেটকে রিপ্রেজেন্ট করতে টোটাল 2 বিট লাগতেছে, তাহলে ফ্লিপ ফ্লপও লাগবে দুইটা। তাহলে একটা ফ্লিপ ফ্লপের আউটপুট হবে কারেন্ট স্টেটের একটা বিট, আরেকটা ফ্লিপ ফ্লপের আউটপুট হবে কারেন্ট স্টেটের আরেকটা বিট। তাহলে আপনার কারেন্ট স্টেট হচ্ছে Y1 আর Y2, এই দুটো বিট দিয়ে দেখাচ্ছিলেন। তাহলে এই প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট হবে কারেন্ট স্টেট, কিন্তু নেক্সট স্টেট স্যার না। আবার ফ্লিপ ফ্লপ কি পজিটিভ এজ? আপনার এখানে পজিটিভ নেগেটিভ কিছু চিন্তা করার কোনো দরকার নেই বাবা, বুঝে ওকে গেছে? জাস্ট ফ্লিপ ফ্লপ, এখানে পজিটিভ নেগেটিভ আনতে দেন না। তাহলে জাস্ট একটা ফ্লিপ ফ্লপ, এই ফ্লিপ ফ্লপের আউটপুট কি হবে? প্রেজেন্ট স্টেটের বিট নাকি নেক্সট স্টেটের বিট? প্রেজেন্ট। এটা মাথায় প্রেজেন্ট স্যার। ঢুকাই রাখেন, এটা ভালো করে মাথায় ঢুকান। ফ্লিপ ফ্লপের আউটপুট হবে প্রেজেন্ট স্টেটের বা কারেন্ট স্টেটের বিট গুলা, আর ফ্লিপ ফ্লপের ইনপুট কি হবে? স্যার নেক্সট নেক্সট। নেক্সট, স্টেপ M1 M2। এক্স্যাক্টলি, নেক্সট স্টেটের বিট গুলা। এটা বুঝে গেছে? ইয়েস স্যার। এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এবার পরের সার্কিটে যাই। দেখেন, আমি নিজে হাতে এঁকে দেখাতে চাচ্ছি, আপনার ইয়াতে দেখাবো না, দেখালে আপনার স্লাইড দেখালে তো আসলে বুঝতে কষ্ট হয় অনেক সময়। কাল এই যে খেয়াল করেন, তো আমরা এখানে ছিলাম। তাহলে আমরা তাহলে আমরা জানি যে এই স্পেসিফিক যেটা আমরা যেটা যেটা নিয়ে কাজ করছি সেখানে দুইটা ফ্লিপ ফ্লপ লাগবে, ঠিক আছে? একটা ফ্লিপ ফ্লপ এখানে আর একটা ফ্লিপ ফ্লপ এখানে। তাহলে আমরা কি বলছিলাম যেন, এই ফ্লিপ ফ্লপের মনে করেন এটা ফ্লিপ ফ্লপ 1, এটা ফ্লিপ ফ্লপ হচ্ছে 2, 2 নাম্বার ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপের আউটপুট কি মনে করেন, এখান থেকে এটার আউটপুট হচ্ছে মনে করেন Y1। তাহলে আরেকটা আউটপুট কি হবে? ফ্লিপ ফ্লপের দুইটা আউটপুট না, Y1 কি প্রাইম না? মানে এটা ইয়েস। এগুলা কিন্তু কারেন্ট স্টেট। আমরা আবার লিখে রাখি কোথাও একটা যে কারেন্ট স্টেটের বিট গুলা কি কি আমি লিখে রাখি, y2 y1। আর নেক্সট স্টেট যেটা, নেক্সট স্টেটের বিট গুলো হচ্ছে কি কি, ক্যাপিটাল M2 ক্যাপিটাল M1। বুঝে গেছে এটা? তাহলে আমি বলি, দেখেন ফ্লিপ ফ্লপের আউটপুট হচ্ছে কারেন্ট স্টেটের
বিট গুলা, একটা থেকে y1 আরেকটা থেকে বের হবে কি y2, আরেকটা আউটপুট কি একই ফ্লিপ ফ্লপের একটা আউটপুট যদি y2 হয় আরেকটা কি হবে y2 প্রাইম, তাই না? তাই কি না ইয়েস স্যার। বলেন? আর Yes, sir. ইনপুট কি হবে? এটা হবে, যেহেতু এটা y1, এর ইনপুট কি m2 নাকি এম m1? M1 M1 m1। আর এখানে আউটপুট যেহেতু y2, তাহলে এটা ইনপুট কি m2। তাহলে ফ্লিপ ফ্লপের আউটপুট হচ্ছে কারেন্ট স্টেটের বিট, ফ্লিপ ফ্লপের ইনপুট হচ্ছে প্রেজেন্ট স্টেটের বিট, সরি নেক্সট স্টেটের বিট, ঠিক আছে? ওকে, এবার দেখেন আমরা আমাদের এক্সপ্রেশনটাকে একটু লিখে আনি। এটা হচ্ছে m2 ইকুয়ালস টু, এটা আসলে ক্যাপিটাল y1টাকে আমরা m1 দিয়ে লিখতেছি কনফিউশন এড়ানোর জন্য। তাহলে m1 ইকুয়ালস টু w y1 প্রাইম y2 প্রাইম। তাহলে আমরা এখানে কোথাও একটা লিখে রাখি, m1 ইকুয়ালস টু w y1 প্রাইম y2 প্রাইম। আর m2 ইকুয়ালস টু কি জানো পাইছিলাম W হচ্ছে w y1 প্লাস y2, ঠিক আছে? তাহলে w y1 প্লাস কি y2। আর z ইকুয়ালস টু কি পাইছিলাম জানো, শুধু y2, তাই না? শুধু y2 না, শুধু y2। তাহলে আপনি বলেন তো আপনার আউটপুটটাকে আপনার ডিরেক্টলি দেখাই দিতে পারবেন, এই যে y2টাই আপনার আউটপুট, তাই তো? এটা নিয়ে কোনো কনফিউশন নেই। হয়ে গেল, আউটপুটের সার্কিটটা পেয়ে গেছেন, ডিরেক্ট y2টা আউটপুট না? ইয়েস স্যার। এবার আপনি আসেন, এই যে আমি যে লিখলাম m1 ইকুয়ালস টু w y1 প্রাইম y2 প্রাইম, তাহলে কি এই যে y1 প্রাইম আর y2 প্রাইম কি হয়ে যাচ্ছে, এন্ড হচ্ছে না? হচ্ছে কি না? ইয়েস তাহলে এই যে y1 প্রাইম একটা বের করছেন, y2 প্রাইম একটা বের করছেন, যেটাকে কি করবেন, এন্ড করতে হবে না? করতে হবে কি না? M কে প্রশ্ন করে। এন্ড অপারেশনের মধ্যে করতে হবে না? তাইলে তো m1 এর সমান হবে। জি তাহলে স্যার। কি হবে, সাথে কিন্তু w আছে একটা, w টাকেও এন্ড করতে হবে, তাহলে আরেকটা ইনপুট নেবেন w। এই তিনটাকে একসাথে করে আপনি এন্ড দিয়ে দেন, এন্ডটাকে হচ্ছে m1 এর মধ্যে আছে। ওকে, m1টা মিলাতে পারছেন? m1টা ক্লিয়ার ইয়েস হয়েছে স্যার। আপনাদের? খুবই সহজ এটা। জি স্যার। এবার আসেন m2 মিলাবেন, m2 কি করতে হবে, y1 আর y2টাকে অর করতে হবে, তাই তো? y1 আর y2কে অর করবো, তাহলে আমরা এই যে এখান থেকে টেনে এনে এখান থেকে y1টাকে আনলাম, আর y2টাকে এখান থেকে নিয়ে আসলাম, ঠিক আছে? মনে করেন এই দুটাকে আমরা অর করব, টাকা হয় নাই, এটাকে অর করব, যোগ করব, ঠিক আছে? এই যে এই যোগ করলে এখানে কি পাচ্ছেন, y1 প্লাস y2 পাচ্ছেন কিনা এখানে? এই দেখেন, এই যে এখান থেকে y1 বের করে আনছেন, এখান থেকে y2 বের করে দুটাকে অর করে দিচ্ছেন, তাহলে y1 প্লাস y2 পাইছেন। সাথে w টাকে কি করতে হবে এখন, এই যে এটার সাথে w কে কি করতে হবে, এন্ড। and এই যে এন্ড করছেন করে এখানে দিয়ে দিচ্ছেন, তাহলে এটা আপনার m2 হয়ে গেল। বুঝা গেছে? আর এগুলা কি, এগুলা ক্লক, নর্মাল ক্লক আপনি দিয়ে রাখেন, কোনো সমস্যা নেই ক্লক, ঠিক আছে? সার্কিট ইমপ্লিমেন্টেশন স্যার বুঝে গেছে? রিসেট, স্যার রিসেটও দেওয়া লাগে। বাদ রিসেটের দরকার নেই, ওটা দিলে দিবেন, না দিলে নাই। এই দেখেন রিসেট আপনি দিতে পারেন চাইলে, এখানে আলাদা একটা পিন রিসেট দিতে পারেন। আচ্ছা, এখানে যেহেতু ফ্লিপ ফ্লপের একটা এই যে সিম্বলটা ঠিক মতো আঁকবেন, একটা এইচ সিম্বল, দেখেন তো হয়েছে কিনা। আমরা y1 উপরে আঁকছি, ওরা y1 নিচে আঁকছে, একই কথা, কোনো সমস্যা নেই। সার্কিট ইমপ্লিমেন্টেশন বুঝা গেছে? জি স্যার। তাহলে আপনাকে যদি সার্কিট ইমপ্লিমেন্ট করতে বলে, আপনাকে ওই যে সবগুলা স্টেটের লাগবে। তার মানে সার্কিট ইমপ্লিমেন্টেশন করতে হলে কি, নেক্সট স্টেটের সবগুলা বিটের জন্য এক্সপ্রেশন বের করতে হবে, আউটপুটের জন্য সবগুলো এক্সপ্রেশন বের করতে হবে, নাহলে সার্কিট পারবেন না, ঠিক আছে? ওকে, প্রবলেম এটা গেল। তাহলে সার্কিট নিয়ে আর কোনো কোশ্চেন আছে কারো? স্যার আমরা কি স্টেট ডায়াগ্রাম টু সার্কিট এরকম কয়টা কোশ্চেন এক্সপেক্ট করবো? একটা করতে পারেন, কিন্তু এটা বেশ টাইম একটাই? কনজিউমিং। হ্যাঁ, টাইম কনজিউমিং, তো আপনাদের সবগুলোতে দিতে গেলে মানে সম্ভব হবে না আর কি, যতটুকু আমার মনে হচ্ছে। আই এম নট শিওর আসলে কি হবে, কোশ্চেন এখনো, কোশ্চেন আমরা দিয়ে দিচ্ছি, এটা সেন্ট্রালি মডিফাইড হবে। আমরা যা দেওয়া দিয়ে ফেলছি, বাকিরা সেন্ট্রালি মডিফাইড, সেটার আমাদের কোনো আইডিয়া নেই আর, ঠিক আছে? তো এটা একটা গেল। আচ্ছা, আপনাদের কুইজ ওয়ানে আমি একটা কোশ্চেন দিয়েছিলাম, আপনাদের কি মনে আছে যে একটা লজিক ইমপ্লিমেন্ট করতে বলছি ইউজিং মার্কস, ইয়েস স্যার। জি মনে স্যার। আছে? তো ওই টাইপের ম্যাথ যদি আপনার পরীক্ষায় আসে, দুই রকমের আছে। একটা হচ্ছে কি, ওই যে আমি যেটা ক্লাসে বলে দিয়েছিলাম যে
ওই একটা মার্কস দিয়ে এন্ড ওর করে 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 করা, তাই না? আরেকটা অপশন কি, ওই যে একটা কমপ্লিট মার্কস এঁকে সেখান দিয়েও দিতে পারেন, তাই না? তা লাস্ট একটু বুঝিনি কি বলছিলেন। আচ্ছা, খেয়াল করেন, আমি একটা ম্যাথ করাই দিই আপনাদেরকে, ওই টাইপের একটা ম্যাথ করাই দিলে আপনাদের ক্লারিফাই করা সহজ হবে। তা মনে করেন আপনাকে আমি এখানে কিছু একটা দিলাম, এই যে আমি বললাম যে ওয়াই ইকুয়ালস টু এ বি প্লাস সি প্রাইম, এটাকে মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করেন। কথা বুঝিয়েন, ঠিক আছে? এটাকে আমি মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করতে বলছি। তো এটা যদি আপনি মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করতে চান, একটা তো হচ্ছে আমি যেটা ক্লাসে দেখাই দিছি, তাই না? এই যে এ আর বি মানে এন্ড অপারেশন করবেন, তারপরে সি কে ইনভার্ট করবেন, তাহলে এ বি আর সি সি ইনভার্ট পেয়ে যাবেন। দেন এ বি আর সি কে অর করবেন মার্কস দিয়ে। পড়ানো হয়েছে না এটা, মার্কস দিয়ে এন্ড অর ইনভার্ট করাটা পড়ানো হয়েছে না ক্লাসে? হয়েছে কি না পড়ানো? হ্যালো, দেখি কেউ নাই। হ্যালো, শুনতেছেন? মনে নাই স্যার, আর একটু দেখাই। এটা তো দেখাবো না আমি, কিন্তু এটা দেখাতে গেলে তো আর আপনারা আর তাহলে পরে লাভ হইলো না। মার্কস দিয়ে এন্ড অর ইমপ্লিমেন্ট করা দেখাইছি, কুইজে দিছি, কুইজে আপনারা নাম্বারও দিয়ে দিছি। এখন যদি বলেন এটা দেখেন, তাহলে তো সম্ভব না, এটা বাদ, এটা আমি দেখাচ্ছি না। তো মার্কস ইউজ করে এন্ড গেট, অর গেট, ইনভার্টার এগুলো পড়াইছি। ট্রান্সমিশন গেট ইউজ করে এন্ড গেট, অর গেট, ইনভার্টার এগুলো পড়াইছি। এগুলা কোনো কোশ্চেনই আসতেছে না, মানে এগুলো দেখানো না। ঠিক আছে, তো ওইটা বাদ। আরেকটা সহজ দেখাই দিই, আমি আপনাকে সলভ দিয়ে দিছি স্টাডি ম্যাটেরিয়াল সেকশনে অলরেডি। এরকম টাইপের কোশ্চেন আরেকভাবে করা যায়। সবাই একটু স্টাডি ম্যাটেরিয়াল সেকশন চেক করেন তো ডিসকর্ডে। দেখেন তো কুইজ ওয়ানের যে কোশ্চেন ছিল সেটা কয়টা সলিউশন দেখাইছি আমি। অল্টারনেটিভ সলিউশন অফ কুইজ কোশ্চেন ওয়ান দেখাইছি, দেখেন তো। জি স্যার। দেখাইছি। জি স্যার। হ্যাঁ, এখন ওইটা নিয়ে একটু ডিসকাস করতে চাচ্ছি। খেয়াল করেন, যদি এরকম একটা আসে এবং কমপ্লিকেটেড হয়ে যায়, আপনি মনে করছেন যে পারতেছেন না, তখন আমি বলবো যে ওই মার্কস দিয়ে এন্ড ওর ওইটা ইমপ্লিমেন্টেশনে না যাওয়ার দরকার নেই। আপনি ডিরেক্ট যেটা করবেন, এই এক্সপ্রেশনটার একটা কি আঁকবেন, ট্রুথ টেবিল লিখে ফেলবেন। এক্সপ্রেশনের ট্রুথ টেবিল আঁকতে পারবেন না আপনারা? পারবেন কিনা বলেন? Yes, sir. 0 0 তিনটা যেহেতু, তাহলে কয়টা হবে? 8টা করে কম্বিনেশন, তাই না? এই আউটপুট কি হবে? আউটপুট কখন হাই হবে আপনার? এই কম্বিনেশন গুলোর জন্য আউটপুট কখন কখন হাই হবে, এটা কিভাবে বুঝবেন? স্যার দুই পাশে যদি ওয়ান হয় তাহলে হাই হবে, সো লাইক এ বি 0 0 আছে, 0 একবার আছে, আর সি বারের জন্য ওয়ান হয়ে যায়, 0 + 1 1, তাহলে ফার্স্ট একটা হচ্ছে হাই থাকবে। এক্স্যাক্টলি। সি তো যেগুলো জিরো সেগুলো সব হয়ে হবে। জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে খেয়াল করেন, এ আর বি বেসিক্যালি আপনার প্লাস সি বার, এই তিনটা মিলে এটা ওয়াইটাকে আপনি ওয়ান প্রুফ করার ট্রাই করবেন, মানে এফ সরি এফ না, ওয়াইটাকে ওয়ান প্রুফ করার ট্রাই করবেন। তো ওয়ান প্রুফ করার ট্রাই করতে গেলে আপনি খেয়াল করেন, আপনার এখানে এ আর বি যেখানে, এই যে এখানে এ আর বি জিরো, তাই না? সি এর যতগুলো জিরো আছে সবগুলোতে আর কি ওয়ান আসবে। এক্স্যাক্টলি, কারণ কি সি বার পুরোটা ওয়ান হয়ে যাওয়া মানে কি ওয়াই এর ভ্যালু ওয়ান হয়ে যাওয়া। তাহলে সি বার মানে কি, মানে সিটা যদি জিরো থাকে তাহলে তো সি সি বারটা ওয়ান হবে, তাহলে এখানে ওয়ান হবে, এখানে ওয়ান হবে, এখানেও ওয়ান হবে, এখানেও ওয়ান হবে। এটা গেলো একটা প্রবাবল। তাহলে সি দিয়ে যতগুলো কম্বিনেশন হলো সেটা আপনি লিখে ফেলছেন। এ বি এর ভ্যালু কি হয়েছে আর দেখার দরকারই নেই। সি যেখানে যেখানে জিরো, সেখানে সেখানে সি বার ওয়ান, তাহলে এ বি প্লাস সি বার, সি বারের ভ্যালু ওয়ান হলে এ বি এর ভ্যালু জিরো হোক আর ওয়ান হোক, যাই হোক কিছু হোক যায় আসে না। এ বি এর ভ্যালু যদি জিরো হয়, সি বারের ভ্যালু যদি ওয়ান হয়, আউটপুট তো ওয়ানই হবে। আবার এ বি এর ভ্যালু ওয়ান হয়, সি প্রাইমের ভ্যালু ওয়ান হলে আউটপুট ওয়ান। তাহলে দ্যাট মিনস আপনার সি প্রাইমের ভ্যালু যেখানে যেখানে ওয়ান, সেখানে আপনার আর কোনো কিছু দেখা লাগতেছে না। সি প্রাইম ওয়ান হওয়া মানে কি সি এর ভ্যালু জিরো হওয়া, তাহলে একটা পেয়ে গেলেন। আবার আরেকটা সম্ভাবনা আছে, সম্ভাবনা কি, এ বি এর ভ্যালু দুইটাই ওয়ান, তাই না? জি স্যার। এ বি এর ভ্যালু যদি ওয়ান হয়, সি এর ভ্যালু যাই হোক না কেন আপনার যায় আসে না, কারণ এ বি এর ভ্যালু ওয়ান হয়ে গেলে আপনার আউটপুটটা ওয়ান হয়ে যাবে, যেহেতু যোগ আছে। ওয়ান প্লাস জিরো হইলেও ওয়ান, ওয়ান প্লাস ওয়ান হইলেও ওয়ান। তাহলে আপনি আরেকটা কম্বিনেশন চেক করেন যে কোথায় এ বি দুইটাই ওয়ান আছে। এ বি এর ভ্যালু ওয়ান হওয়া মানে কি এ ও ওয়ান হইতে হবে, বি ও ওয়ান হইতে হবে। তাহলে দেখেন কোথায় কোথায় এ এর ভ্যালু আর বি এর ভ্যালু দুটাই ওয়ান। এই যে এ একটা কম্বিনেশনে এ এর ভ্যালু হাই, তাহলে এখানে অলরেডি আপনি কি লিখে রাখছেন, অলরেডি লিখে রাখছেন ওয়ান, তাহলে আর দরকার নেই। এখানে দেখেন আবার কি হয়েছে, এ এর ভ্যালু আর বি এর ভ্যালু দুটাই ওয়ান, তাই আপনি ওয়ান দিয়ে রাখছেন।
তাহলে এই বোঝা গেছে ট্রুথ টেবিল কিভাবে আঁকতে হয়, আউটপুট আপনারা জানেন অলরেডি, রাইট? তাহলে এই ট্রুথ টেবিলটা এঁকে ফেলবেন। এঁকে ফেলার পরে যেটা করবেন, এখানে বলেন তো ট্রুথ টেবিলের পসিবল অপশন কয়টা? 8টা না? ইয়েস স্যার। 8টা। 8টা এবিসি না? আপনারা যেটা কাজ করবেন, একটা মার্কস নেবেন, ওই মার্কসের সিলেক্টর পিনে আপনার যে এক্সপ্রেশন দেওয়া আছে এক্সপ্রেশনের ইনপুট গুলোকে বসাই দেবেন। ইনপুট কি কি? এ, বি আর কি সি দিবেন নাকি সি বার দিবেন? সি বার বসাইতে হবে কিন্তু, ঠিক আছে? তাহলে আপনার এই এক্সপ্রেশনের ইনপুট হচ্ছে এ, বি আর সি বার। তাহলে আপনি এই যে একটা মার্কসে সিলেক্টর পিনে এ দিবেন, বি দিবেন আর সি বার দিয়ে দিবেন। বুঝা গেছে? এক্সপ্রেশন যেভাবে আছে এক্সাক্টলি ওরকম ভাবে বসাই দিবেন, এ, বি, সি বার। আর এই যে এই কম্বিনেশন গুলো লিখছেন, এই কম্বিনেশন গুলো আপনি এখানে লিখে ফেলবেন, 0 0 0 0 1 1 1 1, দেন 0 0 1 1 0 0 1 1, 0 1 0 1 0 1। টোটাল কয়টা কম্বিনেশন সম্ভব হইলো? 8টা না? তাহলে ইনপুট কয়টা হইলো? 8টা না? এই 8টা ইনপুটের মধ্যে কোনগুলো ওয়ান যাইতে হবে? দেখেন এই কম্বিনেশনটার ইনপুটে যদি ওয়ান দেন তাহলে আউটপুট ওয়ান হয়ে যাবে, তাহলে আপনার আউটপুট ওয়ান দরকার, ঠিক আছে? তারপরে এর পরেরটা এখানে এটা 0 দিতে হবে, আবার এর পরেরটা ওয়ান দিতে হবে, দেখেন এর পরেরটা 0, এটা আবার ওয়ান, এটা আবার 0, এটা আবার ওয়ান, এটা আবার ওয়ান। দেখেন তো ইমপ্লিমেন্টেশন হয়েছে কিনা? তাহলে এইভাবে যদি দেখাই দেন তাও আপনার ইমপ্লিমেন্টেশন যান। মানে কোশ্চেন ছিল যে মার্কস ইউজ করে ওয়াই ইকুয়ালস টু এবি প্লাস সি বার, এটাকে মার্কস ইউজ করে ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে। তো এটার জন্য আমি অনেকগুলো ওয়ে আছে। একটা হচ্ছে কি, এ আর বি কে মার্কস দিয়ে এন্ড গেট ইমপ্লিমেন্ট করবেন, তারপরে সি কে ইনভার্ট করবেন মার্কস ইউজ করে ইনভার্টার দিয়ে, দেন এ বি আর সি বার কে আবার অর করবেন, মার্কস দিয়ে অর ইমপ্লিমেন্ট করা যায় সেটা দিয়ে করবেন। এটা একটা ওয়ে। সেকেন্ড ওয়ে হচ্ছে যেটা আরেকটা ওয়ে হচ্ছে এটা, যে আপনার যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেই এক্সপ্রেশনের জন্য ট্রুথ টেবিলটা ড্র করবেন, ড্র করে আউটপুট কখন কখন ওয়ান হচ্ছে সেটাকে বের করবেন। দেখেন আমি কিভাবে বের করছি ওয়ান ওয়ান কিভাবে হচ্ছে। বেসিক্যালি আপনার এখানে এ বি আর সি বার আছে, তাহলে সি বার ওয়ান হইলে এ বি এর ভ্যালু কি হোক ডাজেন্ট ম্যাটার, সি বার ওয়ান হয়ে গেলে আপনার আউটপুট ওয়ান হবেই হবে। সি বার ওয়ান হওয়া মানে সি জিরো, তাহলে যেখানে যেখানে সি জিরো সেখানে সেখানে আমি আউটপুট ওয়ান লিখে ফেলছি, ঠিক আছে? এটা একটা অপশন। আরেকটা হচ্ছে কি, এ বি যদি ওয়ান হয়ে যায় তাহলে সি বারের ভ্যালু কি হচ্ছে যায় আসে না, তাই যেখানে যেখানে এবি ওয়ান সেটা খুঁজতেছেন। এবি ওয়ান হওয়া মানে কি, এর ভ্যালু বি এর ভ্যালু বোথ ওয়ান হইতে হবে, নাহলে এ মাল্টিপ্লাইড বাই বি এর ভ্যালু ওয়ান হবে না। তাহলে এবি এর ভ্যালু ওয়ান আছে শুধু এই কম্বিনেশনে, তাই এটাও আউটপুটটা ওয়ান হবে। তাহলে এই কয়টা ওয়ান ছাড়া আউটপুট আর কোথাও ওয়ান হচ্ছে না। তাহলে আপনি যেটা করবেন, এই মার্কসটা রাখবেন, যতগুলো ইনপুট আছে এ বি আর সি বার এক্স্যাক্টলি যেভাবে আছে, সি বার দেওয়া আছে, আপনি সি লিখবেন না, সি বারই লিখতে হবে। তাহলে এ বি আর সি বার এটাকে কোথায় ইমপ্লিমেন্ট, মার্কসের সিলেক্টর পিনে পাঠিয়ে দিবেন। আর মাস্কের ইনপুট গুলো কি হবে, এই যে পসিবল কম্বিনেশন গুলো আছেন ট্রুথ টেবিল থেকে, এই পসিবল কম্বিনেশন গুলোই মাস্কের ইনপুট। 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 1 1 1 1 আটটা কম্বিনেশন, এই আটটা কম্বিনেশনে যেখানে যেখানে ওয়ান আছে সেখানে সেখানে ওয়ান পাস করাবেন, যেখানে যেখানে জিরো পাস হচ্ছে সেখানে জিরো। দ্যাটস ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে। আচ্ছা স্যার, এটা কিন্তু ফোর ফোর টু 4 into 1 মার্কস দিয়েও সম্ভব আর আই গেস। করতে পারেন। স্যার এ বি যদি জাস্ট সিলেক্টর পিন নেই আর হইতেছে প্রথম তিনটা ইনপুটে যদি সি বার দেই আর লাস্টেরটাই ওয়ান, তাহলে তো হয়ে যায় আই গেস। করতে পারেন আপনার ইচ্ছা, বাট এটা হচ্ছে সবচেয়ে একদম সেফটা আর কি। আপনি একটা জিনিস কমপ্লিকেটেড করে লাভ নাই আর কি। স্যার যে কোনো একটা করলেই তো হবে স্যার, যে কোনো মানে একটা যেভাবে করলেই হবে। করি। জি, একটা তো আমি ক্লাসে পড়াইছি তাই না, যেটা কুইজ আপনারা অ্যান্সার করছেন সবাই। জি স্যার। হ্যাঁ, আরেকটা হচ্ছে এটা, আমি দুইটাই দেখাই দিয়েছি, যার যেটা সুবিধা সে সেটা করবেন। মানে আমি জানি না পরীক্ষা আদৌ আসবে কিনা, আসলে আমি জাস্ট বলে রাখলাম যে এই টাইপের কোশ্চেন এভাবে অ্যান্সার করতে পারেন। আমি অ্যান্সার কিন্তু দিয়ে রাখছি সব, কেউ কিন্তু বলতে পারবেন না যে স্যার আপনি একটা দেখাইছেন আরেকটা দেখেন নাই। আমি কিন্তু দুইটাই দেখাইছি, ভুল করলে আমার আর কিছু করার নেই। ঠিক আছে, এবার আসেন আপনাদের কোথায়, তাহলে এই টাইপের প্রবলেম গুলো গেল। এবার আসেন আপনাদের অ্যাসাইনমেন্টের প্রবলেম কি হয়েছে। অ্যাসাইনমেন্টের প্রবলেমে দেখি কোথায় অ্যাসাইনমেন্টটা যেন, এই যে একটা একটা করে আসে। আমি অ্যাসাইনমেন্টের প্রবলেম যেগুলো দিয়েছেন এগুলাতে আমি শুধুমাত্র কি দেখাবো বলেন তো, আমি শুধুমাত্র আপনাদের ডায়াগ্রামটা দেখাবো। খেয়াল করেন, আমি কপি করে নিয়ে যাই, নাহলে আমার একটা অসুবিধা হবে। আপনারা কি স্ক্রিন দেখতে পান? শুধু স্লাইডটা দেখতে পাচ্ছেন তাই না? জি স্যার। এই স্লাইডে কোনো কিছু পেস্ট হয়েছে? Yes, sir. জি স্যার। Okay.
এটা একটা গেল, আর একটা কোশ্চেন ছিল, কত নাম্বার ছিল আপনাদের? তাহলে আপনাদের সার্কিট ইমপ্লিমেন্টেশন নিয়ে কোশ্চেন গেছে? স্যার 6 নাম্বারটা। হ্যাঁ, সার্কিট ইমপ্লিমেন্টেশনের কথা বলছি, 7 নম্বরের সার্কিট ইমপ্লিমেন্টেশন, ওটা ওটা কি ক্লিয়ার হয়েছে? হ্যালো? জি স্যার, হ্যাঁ। জি স্যার। ওকে। আর আপনাদের সার্কিট ইমপ্লিমেন্টেশন গেল, তারপরে ডাবল, আপনাকে কয়েকজন দেখাইছিলেন, আগের ক্লাসে দেখাইছিলাম যে ডাবল ইনপুট হইলে, ডাবল বিট হইলে কি করতে হয়, সেটা আপনারা মানে অনেকে কনফিউজ হয়ে গেছিলেন। সেটাও তো ক্লিয়ার হয়েছে, রাইট? সেটার অনেকগুলো ম্যাথ করাইছি আমি। তো বেসিক্যালি এগুলার আমি আপনাদেরকে ম্যাথে সলভ, এই ট্রুথ টেবিল, সরি, স্টেট ডায়াগ্রাম আর ইয়াটা আমি ট্রাই করবো আজকে রাতের মধ্যে দিয়ে দিতে, ঠিক আছে? দিয়ে এই স্লাইডটা আমি আপডেট করে দিব, তাহলে আপনাদের করতে সুবিধা হবে। আচ্ছা, এই ম্যাথটাতে আসি এবার। এখানে খেয়াল করেন, এই কোশ্চেনটা আপনারা একটু পড়ে দেখিয়েন। বেসিক্যালি এই কোশ্চেনটা আপনাদেরকে বলছে যে আপনার একটা সিডি বা ডিভিডি আছে, যেটার ইনপুট হচ্ছে ডাব্লিউ। আমরা যে কম্পিউটারে আর আদিকালের যে ডেস্কটপ ছিল, ওই ডেস্কটপে দেখতেন হার্ড ড্রাইভের একটা অপশন ছিল, তাই না? ডিভিডি, সরি, হার্ড ড্রাইভ না, ডিভিডি, মানে ক্যাসেট প্লে করার জন্য, বা ডিভিডি প্লেয়ার একটা ছিল, তাই না? মনে আছে এটা আপনাদের? বাটন চাপ দিলে একটা ডিস্ক বের হয়ে আসতো, সেই ডিস্কের মধ্যে আপনি সিডিটা জি বসাইতেন, স্যার। বসাইলে তারপরে চলে যেত। তো বেসিক্যালি ওইটার একটা ডিজাইনিং কথা বলা হচ্ছে, তো পুরোটা আপনারা পড়লে দেখবেন। বা বলা হচ্ছে বেসিক্যালি ওই বাটনে চাপ দিতেন না, যে চাপ দিলে ডিভিডি বের হয়ে আসতো, স্লটটা বের হয়ে আসতো, আবার চাপ দিলে ভিতরে ঢুকে যেত। ওই ইনপুটটা ওরা এখানে এই ডাব্লিউ দিয়ে ডিনোট করতেছে, এই ডাব্লিউ এর ভ্যালু দিয়ে ডিনোট করতেছে, ঠিক আছে? ওই ইনপুটটাকে ওরা এই ডাব্লিউ দিয়ে ডিনোট করতেছে আপনাদেরকে, ঠিক আছে? আর জেড, জেড দিয়ে মানে আউটপুট জেড বলতে বোঝাচ্ছে যে আপনার যে ক্যাসেট রাখা যে ডিভিডির যে ইয়াটা, স্লটটা, সেটা বের হয়ে আসে না সেটা বন্ধ অবস্থায় আছে, ক্লোজ নাকি ওপেন। সেটা যদি বের হয়ে আসে তাহলে আউটপুট জেড ইকস টু 1, সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে জেড ইকস টু কত? 0। কথা কি বুঝে গেছে এটা? কথা বুঝতে পারছেন? রেসপন্স করেন কেউ একজন। আপনারা যে কম্পিউটার বা ডেস্কটপে যে সিডি বা ডিভিডি ড্রাইভার ছিল, ডিভিডি ড্রাইভারে বাটন চাপ দিলে বের হয়ে আসতো, বাটন চাপ দিলে বন্ধ, আবার ভিতরে চলে যেত, এই স্যার, বাটন। হ্যাঁ, তার মানে কি, ধরেন আমি যদি বাটন চাপ দিই, তার মানে তখন ডাব্লিউ ইকুয়ালস টু 1 দিচ্ছেন। তখন জেড ইজ ইকুয়াল টু 1 না, কারণ ডিভিডি ক্যাসেটটা খুলে গেছে। আবার যদি ক্যাসেটটা খোলা থাকা অবস্থায় চাপ দিলে আবার ডাব্লিউ ইকুয়ালস টু 1 দিচ্ছেন, তাহলে জেড ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে না? মানে স্যার একই সাথে কি W1 Z1 হচ্ছে, আবার W0 Z0 হচ্ছে? হ্যাঁ, দুটোই তো পসিবল। আপনাকে যেটা আমি এখনো বুঝাই নাই, তো আমি যেটা ক্লিয়ার করছি সেটা বুঝেন। সেটা হচ্ছে বাটনে চাপ দেওয়া মানে কি, ডাব্লিউ ইকুয়ালস টু 1 দিচ্ছেন, শেষ। বাটনে চাপ দেন নাই মানে কি, ডাব্লিউ এর ভ্যালু 0। ক্লিয়ার এটা? আচ্ছা স্যার, একবার যদি W=1 দেই, তার মানে পুশ করলাম, ওটা আনপুশ না করা পর্যন্ত আমি কিভাবে পুশ করবো আর? কেমনে আনবো? আপনি চাপ দিলেই সেটা 1 হবে, একবার 1 হবে, আবার ছেড়ে দিবেন এটা অফ হয়ে যাবে। মানে আপনি সোজা কথা, বাটনে চাপ দিলে এটা 1, বাটনে না চাপ দিলে ডাব্লিউ 0, শেষ, সোজা কথা। আচ্ছা, কথা বুঝতে পারছেন? স্যার। এটা আপনার বাসাবাড়ির সুইচের মতো কাজ করে না, ঠিক আছে? বাসাবাড়ির সুইচ কি করে, একবার চাপ দিলে সেটা কি হয়ে থাকে, অনই হয়ে থাকে না? কলিং বেলের মতো কিছুটা। এটা কিছুটা কলিং বেলের মতো, এক্স্যাক্টলি। চাপ দিবেন, ঘন্টা বাজবে, এটা অটোমেটিক্যালি এটা এমনি অফ হয়ে যাবে। কথা বুঝছেন? মানে চাপ দেওয়া মানে 1, চাপ না দেওয়া মানে 0, সোজা কথা হচ্ছে এটা। সেটা কলিং বেল স্টাইলে, ঠিক আছে? ওই যে ডিভিডি যারা ইউজ করছেন তারা একটু চিন্তা করেন ডিভিডি কিভাবে কাজ করে। ওই বাটনটা চাপ দিলে 1, চাপ না দেওয়া মানে 0, ঠিক আছে? আচ্ছা, আর ডিভিডি যদি খোলা থাকে, স্লটটা বাইরে আসে, ওপেন থাকে, তার মানে কি, ডিভিডি বের হয়ে আসছে, জেড ইকুয়ালস টু 1। ডিভিডি যদি ভিতরে চলে যায় তাহলে জেড ইকুয়ালস টু কি, 0। এটা এটা কি বুঝতে পারছেন? জি স্যার। এখানে লেখা আছে পুশিং দা বাটন, বাটন পুশ করা মানে ডাব্লিউ ইকুয়ালস টু 1, বাটন পুশ না করা মানে কি, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু 0, সোজা কথা। এটা কি বুঝতে পারছেন সবাই? জি স্যার, এতটুকু বুঝছি। ওকে, এবার এই যে প্রথম সিনারিও গেল, প্রথম সিনারিওতে বলছে বাটন, পুশ বাটন চাপ দিবেন, ডাব্লিউ ইকুয়ালস টু 1 হবে, পুশ বাটন চাপ দিবেন না, ডাব্লিউ ইকুয়ালস টু 0 থেকে যাবে। ওকে। সেকেন্ড বলতেছে, আচ্ছা এখানে আমি এখান থেকে ধরে ধরে না পড়াই, আমি আপনাদেরকে পুরো সিনারিওটা আপনারা একটু পড়ে নিন, আমি জাস্ট ডিসক্রাইব করে দিচ্ছি। সিনারিওটা হচ্ছে, ওরা বলতেছে যে মনে করেন আপনার ডিভিডি প্লেয়ারটা অফ আছে, ডিভিডি প্লেয়ারটা বের হয়ে আসতেছে, এটা অফই আছে। এই যে আপনার মনে করেন এটা ডিভিডি প্লেয়ার, এখানে একটা বাটন আছে, হ্যাঁ, এটা অফ। অফ থাকা অবস্থায় আপনি দিচ্ছেন বাটনে চাপ, বাটনে চাপ দেওয়ার কারণে কি হয়েছে বলেন তো? ডিভিডি ক্যাসেটটা বের হয়ে আসছে না? বের হয়ে আসছে কিনা? তাহলে জি এই ইনিশিয়ালি অফ ছিল, জেড ইকুয়ালস টু 0 ছিল, বাটনে আপনি দিচ্ছেন চাপ, চাপ দেওয়ার কারণে শর্টটা বের হয়ে আসছে। বের হয়ে আসছে মানে কি, জেড ইকুয়ালস টু 1 হয়েছে। কথা বুঝে গেছে? ওরা বলছে এরকম একটা ফাংশনটা এরকম হবে
যে ডিভিডি প্লেয়ার বন্ধ আছে মানে জেড ইকুয়াল টু জিরো আছে এই অবস্থায় যদি বাটনে চাপ দেন তাহলে ডিভিডি প্লেয়ার বের হয়ে আসবে, জেড ইকুয়াল টু ওয়ান হয়ে যাবে। ওকে, এটা প্রথম কেস। সেকেন্ড কেস বলছে ডিভিডি প্লেয়ার বের হয়ে আছে এই অবস্থায় আপনি আবারও বাটনে চাপ দিচ্ছেন, তাহলে কি হবে আপনারা বলেন? ডিভিডি প্লেয়ার ভিতরে ঢুকে যাবে না আবার? যাবে কিনা? জি স্যার। তার মানে ডিভিডি প্লেয়ার যখন বন্ধ তখন বাটনে চাপ দিবেন মানে ডাব্লিউ ওয়ান দিবেন, ডিভিডি প্লেয়ার বের হয়ে আসবে মানে জেড ইকুয়াল টু ওয়ান হবে। আবার ডিভিডি প্লেয়ার জেড ইকুয়াল টু বের হয়ে আছে তার মানে জেড ইকুয়াল টু ওয়ান থাকা অবস্থায় আবার বাটনে চাপ দিবেন, জেড ইকুয়াল টু আবার ওয়ান, ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান দিবেন, ডিভিডি প্লেয়ার আবার ভিতরে বন্ধ হয়ে যাবে, জেড ইকুয়াল টু জিরো। বুঝে গেছে? ওকে, এটা ক্লিয়ার সেটা বলেন আমাকে। এতটুকু ক্লিয়ার কিনা? যেটা আমি বলি না সেটা নিয়ে কোশ্চেন করে লাভ নাই, এতটুকু ক্লিয়ার কিনা সেটা বলেন জাস্ট। জি স্যার। ওকে, তারপরের কেস ডিভিডি প্লেয়ার বন্ধ হয়ে আছে মানে আপনি এটা ক্লোজড এই অবস্থায় ডাব্লিউ তে আপনি জিরো চাপ দিচ্ছেন, তাহলে কি হবে? ডিভিডি প্লেয়ার কি খুলবে নাকি ডাব্লিউ জেড ইকুয়াল টু জিরোই থেকে যাবে? জিরোই থেকে যাবে। জিরো থেকে যাবে না? মানে ডিভিডি প্লেয়ার বন্ধ হয়ে আছে আপনি বাটনে চাপ দেন নাই তো ডিভিডি প্লেয়ার বের হওয়ার তো কোনো দরকার নাই। সিনারি হচ্ছে আপনার ডিভিডি প্লেয়ার বন্ধ, বাটনে চাপ দিচ্ছেন, ডিভিডি প্লেয়ার বের ক্যাসেটটা বের হয়ে আসছে, আবার ডিভিডি ক্যাসেটটা বের হয়ে থাকা অবস্থায় আবার বাটনে চাপ দিবেন, ক্যাসেটটা ভিতরে ঢুকে যাবে, শেষ। কিন্তু এখন ক্যাসেটটা বন্ধ, আপনি সুইচও চাপ দেন নাই, তাহলে ক্যাসেটটা কি আর খোলা কোনো কোনো কারণে কি খুলবে? মানে জেডি কি ওয়ান হবে কোনোভাবে? No, না। সবাই বুঝতেছেন এটা? জি স্যার। ওকে, আরেকটা সিনারিও, লাস্ট সিনারিও, সেটা বলছে ডিভিডি প্লেয়ারটা খোলা মানে জেড ইকুয়াল টু ওয়ান হয়ে আছে এই অবস্থায় আপনি জেড মানে ডাব্লিউ ইকুয়াল টু জিরো দিচ্ছেন, ডাব্লিউ ইকুয়াল জিরো দেওয়া মানে কি বাটনটা আপনি প্রেস করতেছেন না, ফেলে রাখছেন, ডিভিডি প্লেয়ার বের হয়ে আছে, আপনি বাটনও চাপ দিচ্ছেন না, কারণ ডিভিডি প্লেয়ার যেহেতু বের হয়ে আছে বাটন যদি চাপ দিতেন তাহলে বন্ধ হয়ে যেত, কিন্তু আপনি বাটন চাপ দিচ্ছেন না, তাহলে কি হবে? তখন বলতেছে এই ডিভিডি প্লেয়ার পরপর তিনটা ক্লক পালস চেক করবে। বাটন যদি আপনি চাপ না দেন তখন ডিভিডি প্লেয়ার পরপর তিনটা ক্লক পালস জেড ইকুয়াল টু ওয়ান রেখে দিবে, মানে পরপর তিনটা ক্লক পালসে সে দেখবে যে প্রথম ক্লক পালসে ডাব্লিউ ইকুয়াল টু আপনি চাপ দিচ্ছেন নাকি দেন নাই, যদি দেখেন চাপ দেন নাই তাহলে সে জেড ইকুয়াল টু ওয়ান রেখে দিবে। সেকেন্ড ক্লক পালসে আবার সে চেক করবে ডাব্লিউর ভ্যালু কি আপনি চাপ দিচ্ছেন মানে বাটনটাকে চাপ দিচ্ছেন, যদি দেখেন চাপ দেন নাই সে জেড এর ভ্যালু তাও ওপেন মানে স্লটটাকে তাও ওপেন রেখে দিবে। 3 নাম্বার যখন চেক করবে যে ডাব্লিউর ভ্যালু আপনি জিরো দিচ্ছেন এখনো কিছু করতেছেন না, তাহলে এবার সে অটোমেটিক্যালি জেডটাকে কি করে দিবে? অফ করে দিবে। মানে আনলিমিটেড টাইম পর্যন্ত স্লটটা তো আর খোলা থাকতে পারে না, তাই না? বাটন যদি চাপ না দিন, ভুলে যদি আপনি চাপ না দিয়ে চলে যান বাসা থেকে বাইরে, তাহলে কি স্লটটা বন্ধ করা হওয়া লাগবে না অটোমেটিক্যালি? লাগবে কিনা বলেন? এটা কি বুঝতে পারছেন সবাই? দেখো কি কথা বলতেছেন এখন। yes sir. আমি কিন্তু নাম ধরে ডাকবো এখন ধরে ধরে। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে ডিভিডি প্লেয়ার যখন বন্ধ তখন যদি বাটনে চাপ দেন তখন ডিভিডি প্লেয়ার খুলবে, ডিভিডি প্লেয়ার যখন খোলা অবস্থায় বাটনে চাপ দিবেন ডিভিডি প্লেয়ার বন্ধ হয়ে যাবে। ডিভিডি প্লেয়ার বন্ধ, বাটনে চাপ দেন নাই, ও বন্ধই থাকবে। ডিভিডি প্লেয়ার খোলা আছে, বাটনও চাপ দিচ্ছেন না, তখন কি হবে? তখন পরপর তিনবার ও চেক করবে যে আপনি কি চাপ দিচ্ছেন কিনা, যদি চাপ না দেন তাহলে অটোমেটিক্যালি সে দিবে বন্ধ করে নিজে নিজে, ঠিক আছে? এবার আসেন এটা ডায়াগ্রামে, ইনিশিয়াল স্টেটে গেলাম, ইনিশিয়ালাইজ করলাম, ঠিক আছে? এতে থাকা অবস্থায় আপনি মনে করেন ডাব্লিউ এর ভ্যালু কি দিলেন? ওয়ান দিলেন। আচ্ছা, ইনিশিয়ালি মনে করেন জেড এর ভ্যালু জিরো, এটা একটা মুড টাইপ, ঠিক আছে? এতে থাকা অবস্থায় জেড এর ভ্যালু জিরো, ডাব্লিউ এর ভ্যালু ওয়ান দিলেন, ওয়ান দেওয়ার পরে কি হবে? জেড জিরো ছিল, বাটন চাপ দিয়েছেন, তাহলে কি হবে এখন? বিতে যাবে, বিতে যাওয়া মানে কি? জেড ওয়ান হয়ে যাওয়া, মানে এখন ডিভিডি প্লেয়ারটা বের হয়ে আসছে, তাই না? বের হয়ে আসছে কিনা বলেন? হ্যাঁ স্যার। ওকে, এতে থাকা অবস্থায় মানে জেড ইকুয়াল টু জিরো থাকা অবস্থায় আপনি যদি ডাব্লিউ এর ভ্যালু কিছু না দেন তাহলে কি হবে? ও বন্ধই থাকবে না সবসময়? হ্যাঁ স্যার। তাই না? ইনিশিয়াল স্টেট মানে জেড ইকুয়াল টু জিরো এই অবস্থায় যদি বাটন চাপ দেন তাহলে জেড এটা ডিভিডি প্লেয়ারটা খুলবে, সেটার জন্য নতুন আলাদা একটা স্টেট দিলেন যে বি, যে ডিভিডি প্লেয়ার খুলছে জেড ইকুয়াল টু ওয়ান, তাই এখানে চলে গেছেন। আর এতে থাকা অবস্থায় মানে জেড ইকুয়াল টু জিরো থাকা অবস্থায় আপনি ডাব্লিউ এর ভ্যালু জিরোই দেন, মানে আপনি ডিভিডি বন্ধ আছে, ইনপুটও কিছু দিচ্ছেন না, তাহলে ও তো আবার জিরোই থাকবে, তাই না? স্লট তো বন্ধই থাকবে, তাই আবার লুপ ব্যাক করে চলে আসে। এবার বলেন বিতে গেছেন, বিতে গেলেও দুটো অপশন সম্ভব, ডাব্লিউ এর ভ্যালু ওয়ান, ডাব্লিউ এর ভ্যালু জিরো। বিতে থাকা অবস্থায় মানে জেড এর ভ্যালু ওয়ান থাকা অবস্থায় মানে স্লটটা ওপেন আছে, ডিভিডি প্লেয়ারটা বের হয়ে আছে, এই অবস্থায় আপনি আবার বাটনে চাপ দিচ্ছেন, তাহলে কি হবে? বন্ধ হয়ে যাবে না? অফ মানে হয়ে যাবে। এতে ব্যাক করবে না? সরি, জিরো Yes, না, sir. ওয়ান হবে এটা।
এটা হবে কিনা বলেন তো? ইয়েস স্যার। হ্যাঁ, কিন্তু সেকেন্ড অপশন বি তে আসেন, মানে জেড ইকুয়ালস টু 1 খুলে রাখছেন এটাকে, বাটনও চাপ দিচ্ছেন না, তাহলে কি হবে? প্রথম ক্লক পাসে সে নতুন স্টেটে যাবে, একটা ওয়েটিং চেক করবে। সে নতুন একটা ওয়েটিং স্টেটে চলে যাবে, তাই না? ওয়েটিং স্টেটে গিয়ে সে চেক করবে যে আবার মানে আবার চেক করবে, মানে পরপর তিনটা ক্লক পাসে ওয়েটিং স্টেটে থাকবে, তিনটা ক্লক পাস পর্যন্ত ওয়েটিং স্টেটে থেকে সে পরের বার অটোমেটিক্যালি অফ করে দিবে। তাহলে বি তে আসেন, স্যার, ওয়েটিং স্টেটে থাকার সময় কি হচ্ছে জেড 1 হবে? জেড এর ভ্যালু তো 1ই থাকবে। স্যার ওখানে ওয়েটিং স্টেজে থাকার অপশনে সময় বলা ছিল না স্যার যে যদি ক্লোজ ক্লোজ থাকে and যদি আমি 1 করি তখন জেড এর ভ্যালু আমার 1 হচ্ছে, তাছাড়া তো কোনো কন্ডিশন দেওয়া ছিল না স্যার। এই ছেলে, পুরো কোশ্চেনটা পড়ে দেখেন, বলা হচ্ছে যদি আপনার ডিভিডি প্লেয়ার বন্ধ থাকে চাপ দিবেন অন হবে, অন আছে চাপ দিবেন অফ হয়ে যাবে, অফ আছে চাপও দেন নাই ও অফই থাকবে, অন আছে চাপ দেন নাই। পরপর তিনটা ক্লক পালস সে চেক করবে, ওয়েটিং স্টেটে থাকবে, যদি কোনো চেঞ্জ না হয় সে অটোমেটিক্যালি তিনবারের পরে নিজে নিজেই অটোমেটিক্যালি অফ করে দিবে। কথা বুঝে গেছে? এর বেশি স্যার প্যাটার্ন। স্যার ওয়েটিং স্টেজে 1 ক্লিক করলে তো আবার অফ হয়ে যাবে এরকম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ান অফ হলে আবার অফ হয়, সেটা আমরা দেখাচ্ছি, এখনো দেখাইনি। তাহলে এই যে এখানে এটা করছেন, এটা কি ফার্স্ট ক্লক পাস না? এই যে এটা করছেন, এটা কি সেকেন্ড ক্লক পাস? তাহলে খেয়াল করেন, আপনি বিতে ছিলেন, মানে যে প্রথম ইয়াতে বিতে থাকা অবস্থায় যে ডাব্লিউ এর ভ্যালু 0 পান, তাহলে কি হলো? সে জেড ইকুয়ালস টু 1ই রাখতেছে, মানে আপনি জিবি প্লেয়ার অফ খোলা, বাটনও চাপ দেন নাই, সে খোলাই রয়ে গেল, সে চেক ওয়েটিং স্টেটে রয়ে গেছে, যে চেক চেক করতেছে আপনি কি ডাব্লিউ এর ভ্যালু 1 দিচ্ছেন কিনা। ঠিক আছে, 0 দিলেন সে ওয়েটিং থেকে যাবে। কিন্তু ঠিক আছে, এই সিতে থাকা অবস্থায় খেয়াল করেন, সিতে থাকা অবস্থায় আপনি যদি এখন কিন্তু ওয়েটিং স্টেট আছে, যদি আপনি ডাব্লিউ এর ভ্যালু কি দিয়ে দেন, বাটনটা চাপ দিয়ে দেন, তাহলে কি অফ অফ হয়ে যাবে না? অফ হয়ে যাবে কি ইয়েস না? স্যার। হ্যাঁ, কিন্তু সিটে থাকা অবস্থায় যদি আপনি তাও যদি এর পরের বারও যদি ডাব্লিউ ভ্যালু কিছু না দেন, মানে বাটনটা যদি প্রেস না করেন, সে কি করবে? তখন ওয়েটিং স্টেটে থেকেই যাবে না? কতক্ষণ পর্যন্ত ওয়েটিং স্টেট থাকবে? তিনটা ক্লক পাস পর্যন্ত ওয়েটিং স্টেট থাকবে, দুইটা ক্লক পাস পার হয়ে গেছে, এই যে এখানে থার্ড থার্ড ক্লক পাস, এই তিনটা ক্লক পাস পর্যন্ত সে ওয়েটিং স্টেটে আছে। বুঝা গেছে? এইবার আসেন, থার্ড ক্লক পাসে আসার সময় সে এখন অন হয়েছে, এর পরের বার সে যখন চেক করবে, ফোর্থ ক্লক পাসে যখন চেক করতে যাবে, তখন সে যদি দেখে যে ডাব্লিউ এর ভ্যালু 0 হোক বা 1 হোক কিছু যায় আসে না, সে ডিরেক্টলি এটাকে অফ করে দিবে। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝছি। এটা বুঝেন নাই কেউ আছেন এমন? দেখেন, বি হচ্ছে অন থাকার স্টেট, সিও অন থাকার স্টেট, ডিও অন থাকার স্টেট, কিন্তু ডিফারেন্সটা কোথায়? এই যে সি আর ডি এগুলো হচ্ছে ওয়েটিং স্টেট, ওরা ওয়েট করতেছে যে আপনি ডাব্লিউ এর ভ্যালু কি পুশ বাটনটা চাপ দিচ্ছেন কিনা। যদি দেখে যে পুশ বাটন, এই যে সি তে চেক করতেছে যে পুশ বাটন চাপ দিচ্ছেন কিনা, যদি চাপ দেন তাহলে সে অফ করে দিচ্ছে, চাপ না দিলে সে আবার আরেকটা ওয়েটিং স্টেটে পাচ্ছে, মানে কতক্ষণ পর্যন্ত এরকম ওয়েটিং স্টেট থাকবে? তিনটা ক্লক পাস পর্যন্ত। সে আবার ক্লক পাসে ওয়েটিং স্টেটে গেল, দিতে গেল, দিতে গিয়ে সে আবার চেক করছে ডাব্লিউ ভ্যালু 0 বা 1 দিচ্ছেন কিনা। দিতে দিতে যেহেতু থার্ড ক্লক পাস পার হয়ে গেছেন, সে আর এখানে চেক টেক করবে না, সে 0 দেন আর 1 দেন, সে ডিরেক্ট পাঠিয়ে দিবে, অফ করে দিবে। স্যার এখানে তিনটা ক্লক চেক করার জায়গায় যদি চারটা বা পাঁচটা ক্লক চেক করতে দিত তাহলে তখন? এখানে আরেকবার ডি এর পরে আবার ইতে যেতেন, তাই না? তিনটা ক্লক পাসের বেশি যেতেন, তাই না? আহ, জি স্যার, মানে 3-এর পর 4-5 আমি মানে এভাবে মানে যাইতে স্লিপ থাকতেন। দেখাবো। হ্যাঁ হ্যাঁ, একই জিনিস রিপিট করে যেতেন, এই যে এটার মতোই রিপিট করে যেতেন, 1 করলে ইনিশিয়ালে, না হলে আবার আরেকটা স্টেটে চলে যেতেন। কতক্ষণ পর্যন্ত ওয়েটিং স্টেটে থাকবে? নতুন নতুন ওয়েটিং স্টেট আসবে অ্যাজ লং এজ আপনার ক্লক পাস শেষ হচ্ছে না। যদি থার্ড ক্লক পাস যদি বলা যায় না, তিনের বেশি, তিনটা ক্লক পাসের বেশি হয়ে গেলে অফ হয়ে যাবে, তাহলে তো তিনটা পর্যন্ত দেখাবে না। বুঝে গেছে? এটা এটা কি ছেলে বলবান বুঝছেন কিনা বলেন, টাইম চলে যাচ্ছে। সবাই ক্লিয়ার বুঝছি এটা? হ্যাঁ, এটার এটার আমি আর স্টেট অ্যাসাইন টেবিল বা স্টেট টেবিল দেখাবো না, এগুলো আপনাদের কাজ, আমার কাছে এতটুকু দেখানো দেখাই দিচ্ছি, আর বাকিটা আপনাদেরকে ওইটা আমি ভালো করে দেখাইছি ক্লাসে। স্যার আগের আগের ইয়াটাতে একটু স্লাইডটা তো। স্যার এখানে ফার্স্ট ক্লকটা আমার বি থেকে সি তে যাওয়ার সময় না হওয়ার কথা। এ থেকে বিতে যাওয়ার সময় হবে বাবা, কারণ আপনার, আচ্ছা আপনি, আচ্ছা বুঝছি কোনটার কথা বলছেন, ওয়েটিং স্টেটের জন্য চিন্তা করলে বি থেকে জি সিতে স্যার, জি ফার্স্ট স্যার, ক্লক, ওয়েটিং। সি থেকে ডিতে গেলে সেকেন্ড, দেন ডি থেকে এতে আসলে থার্ড, ঠিকই তো আছে? স্যার। কোশ্চেনটা কি এরকম যে থার্ড লেস দেন ক্লক 3, পাস? না লেস দেন 3, এই যে ফর লেস দেন 3 ক্লক পাস। ও ঠিক আছে। কোশ্চেন কি বলছে খেয়াল করেন, কোশ্চেন কিন্তু লেস দেন 3 ক্লক পাস বলে রাখছে, এই যে লেস দেন 3 ক্লক পাস, তো লেস দেন 3 ক্লক পাস মানে কি? দুইটা ক্লক পাস,
যিনি কোশ্চেন করছেন বুঝছেন, লেস দেন 3 ক্লক ইয়েস পাস স্যার, মানে কি? ইয়েস ইয়েস স্যার। দুটা ক্লক পাস মানে যে বি থেকে সিতে যাওয়ার সময় একটা, সি থেকে ডিতে যাওয়ার সময় আরেকটা, শেষ। এরপর আছে চেক করবে না, 3 নাম্বারের সময় ডিরেক্ট সোজা পাঠিয়ে দিবে। ঠিক আছে, মানে বিতে বসানোর পরেই তো সে 3 বার ওয়েট করবে, তাই না? ইয়েস স্যার। মানে স্যার একটা হ্যাঁ, কোশ্চেন ছিল। জি বলেন। স্যার এখানে সিনারিও দেখে আমরা এক্স্যাক্টলি কেমনে বুঝবো এটা মুড টাইপ নাকি মিলি টাইপ? এটা বেসিক্যালি আপনাদের কোশ্চেনে বলে দেওয়ার কথা আর কি। বা আপনি চিন্তা করেন এখানে মুড টাইপ দিয়ে, কারণ স্যার এটা দেখে মনে এই হচ্ছে এই মুড টাইপ। এই খেয়াল করে দেখেন কোশ্চেনে বলে দিচ্ছে মুড ও, টাইপ। ওকে না ওকে পড়ে স্যার। না পড়ে কথা কথা বলতেছে, দেখছো? ঠিক আছে, তাহলে এটা নিয়ে কোনো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে বলেন, আমি তাহলে নেক্সট টাইমে মুভ করবো। যারা ক্লাস করতেছেন মনোযোগ দিয়ে, ভেরি গুড। বুঝতেছেন না, যারা ক্লাস করতেছেন না তাদেরকে বলে রাখি যে দেখে নিন, নাহলে কিন্তু এই এই ক্লাসে কিন্তু বেশ ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি আমি। এই বেসিক গুলো আপনাদের কাজে লাগবে পরে পরীক্ষার হলে। কোন কোনটা আসে আমিও জানি না, আপনিও জানেন না। তো এটা ভালো করে দেখে যান। আচ্ছা, আর একটা লাস্ট কোশ্চেন যেটা আমি সলভ করবো, এরপরে আর কজন আছে? 26 জন আছেন, বাকি বাকি 19-30 জন ছিলেন, 3 জন লিভ নিয়েছেন। আচ্ছা, এই কোশ্চেনটা দেখেন, এই কোশ্চেনটা একটু ট্রিকি এই কোশ্চেনটা, হ্যাঁ। আমি জাস্ট আপনাদেরকে স্টেট ডায়াগ্রামটা দেখাই দিয়ে যাই। আচ্ছা, বলছে এ কার ইজ স্ট্যান্ড স্টিল কন্ডিশন। ঠিক আছে, একটা কার হচ্ছে স্ট্যান্ড স্টিল কন্ডিশনে বসে আছে। এই গাড়িটাকে স্টার্ট করার জন্য আপনার একটা বাটন আছে ডাব্লিউ, ঠিক আছে, যে চাপ দিতে হবে গাড়িটাকে চালু করতে হলে। এখন কথা হয়েছে জেড এর ভ্যালু যেটা, এটা দুই রকমের হতে পারে। এক হচ্ছে আপনার আউটপুট, জেড ইকুয়ালস টু 1 মানে হচ্ছে দ্য কার ইজ মুভিং অর রানিং। খেয়াল করি কিন্তু জেড এর ভ্যালু 1 হওয়া মানে দুইটা দুইটা পসিবল অপশন হয়ে গেছে। একটা হচ্ছে মুভিং অথবা রানিং। মুভিং মানে কি, গাড়িটা কন্টিনিউয়াসলি স্পিড বাড়তেছে। আর রানিং এই যে দেখেন অ্যাক্সিলারেটিং, অ্যাক্সিলারেটিং মানে কি কন্টিনিউয়াসলি স্পিড বাড়তেছে। আর রানিং মানে কি ও একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে পৌঁছাই গেছে, সে আর স্পিড বাড়াচ্ছে না, একই স্পিডে চলতেছে। এটা হচ্ছে রানিং। খেয়াল করেন, ইনপুট হচ্ছে ওই আপনার গাড়ির যে স্টার্ট বাটন, যেটা চাবি মনে করেন, চাবি বাটন ঘুরাইলে সেটা চালু হয়, সেটা হচ্ছে ডাব্লিউ। এখানে আপনার এই ডাব্লিউ দিলে গাড়িটা চালু হবে বা বন্ধ হবে। ঠিক আছে, আর জেড এর ভ্যালু 1 মানে গাড়িটা, জেড এর ভ্যালু 1 হওয়া মানে দুটো অপশন বোঝাচ্ছে, একটা গাড়িটা মুভিং অথবা গাড়িটা রানিং। মুভিং মানে গাড়িটা স্পিড বাড়তেছে, মানে গাড়িটা চলা শুরু করছে, স্পিড বাড়াচ্ছে। আর এটা হচ্ছে না, গাড়িটা একটা স্পিডে পৌঁছে গেছে সেটা ধরে রাখতেছে, মানে সেটা রানিং বোঝাচ্ছে। ঠিক আছে, এই দুইটা দুইটা স্টেট বোঝাচ্ছে। জেড ইকুয়ালস টু 1 হলে আবার দুই রকমের স্টেট হচ্ছে, মুভিং অথবা রানিং। ওকে, এখানে আপনি কিছু বলছে ইফ ডাব্লিউ ইকুয়ালস টু 0। ডাব্লিউ ইকুয়ালস 0 মানে কি, আপনি গাড়িটা স্টাডি করেন নাই, তাই না? তাই কি না? ডাব্লিউ ইকুয়ালস টু 0 মানে কি, আপনি গাড়িটা স্টাডি করেন নাই, তাই না? জি স্যার। স্টাডি করেন নাই। তো গাড়ি যদি স্টার্ট না করেন তাহলে গাড়ি কি চলবে না? তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি হবে, স্টিল মানে কি, জেড ইকুয়ালস টু 0। ডাব্লিউ ইকুয়ালস টু 0 দিচ্ছেন মানে একদম শুরুতে ইনিশিয়ালি মনে করেন গাড়িটা চুপচাপ স্টিল দাঁড়ায় আছে। গাড়িটা স্টিল থাকা অবস্থায় যদি আপনি বাটনটা চাপ না দেন, স্টার্ট বাটন চাপ না দেন, গাড়ি চলবে না, গাড়ি স্টিলে থেকে যাবে। ওকে, কিন্তু বলছে গাড়িটা কি হয়েছে, গাড়িটা এখন স্টিল আছে। এই অবস্থায় যদি ডাব্লিউ ইকুয়ালস টু 1 দেন, মানে আপনি চাবিটা ঘুরাই দিলেন, তাহলে গাড়িটা চলা শুরু করবে। মুভিং কিন্তু রানিং না। বলতেছি আবার, মুভিং। মুভিং মানে কি, গাড়িটা অ্যাক্সিলারেট করা শুরু করছে, মানে স্পিড বাড়াচ্ছে। স্টিল আছে গাড়িটা, স্টিল থাকা অবস্থায় ডাব্লিউ ইকুয়ালস টু 1 দিলেন, মানে চাবি ঘুরাই দিলেন, স্টার্ট করলেন গাড়িটা, তখন গাড়িটা অ্যাক্সিলারেট করবে। ওকে, খেয়াল করেন, স্টিল অবস্থায় আছেন, এই অবস্থায় প্রথমবার ডাব্লিউ ইকুয়ালস টু 1 দিচ্ছেন, তাহলে গাড়িটা রান করবে না, অ্যাক্সিলারেট করবে, মানে মুভ করবে, মুভিং হবে। আবার গাড়িটা রানিং কন্ডিশনে আছে অথবা মুভিং কন্ডিশনে আছে, এই অবস্থায় যদি ডাব্লিউ এর ভ্যালু চাপ দেন, ঠিক আছে, তাহলে গাড়িটা থেমে যাবে। কথা বুঝতে পারছেন? কারণ এই যে কন্ডিশন গুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, এগুলো এক্সপ্লেন ধরে ফেললে বাকিটা হয়ে যায়। তাহলে সোজা কথা হলো গাড়িটা চুপচাপ বসে আছে, এই অবস্থায় ডাব্লিউ ইকুয়ালস টু 0 দিচ্ছেন, গাড়িটা চুপচাপই থাকবে। গাড়িটা চুপচাপ বসে আছে, এই অবস্থায় আপনি ডাব্লিউ এর ভ্যালু 1 দিলেন, তাহলে গাড়িটা অ্যাক্সিলারেট করবে, মানে মুভ করবে, টার্ন না কিন্তু মুভ করবে। ওকে, এটা কিন্তু চলমান গাড়ি, গাড়ি সরি স্টিল অবস্থায়, গাড়িটা স্টিল, প্রেজেন্ট কন্ডিশন স্টিল। স্টিল থাকা অবস্থায় যদি ডাব্লিউ এর ভ্যালু 1 দেন, গাড়িটা মুভ করা শুরু করবে। এখন গাড়িটা এবার দেখেন, প্রেজেন্ট কন্ডিশন স্টিল না, প্রেজেন্ট কন্ডিশন হচ্ছে গাড়িটা মুভ করতেছে অথবা রানিং, যে কোনো একটা, যেটাই হোক না, গাড়িটা হয় মুভ করতেছে মানে অ্যাক্সিলারেট করতেছে, অথবা গাড়িটা কনস্ট্যান্ট স্পিডে চলতেছে, যাই হোক না কেন। এই অবস্থায় যদি গাড়িটা আবার ডাব্লিউ টু 1 দেন, তাহলে কি হবে, গাড়িটা থেমে যাবে, স্টপ, আবার স্টিল কন্ডিশনে চলে যাবে, কিছুটা ডিবিটের মতোই। ঠিক আছে, এই ডাব্লিউ টু 1 যেটা,
সেটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, যে দেখেন এই যে স্টার্ট বাটন বা স্টপ বাটন, মানে WS1 দিলে স্টার্ট হবে, WS1 দিলে আবার স্টপও হয়ে যাবে। কখন স্টার্ট কখন স্টপ সেটা কখন বুঝতেছেন? স্টিল কন্ডিশন থাকা অবস্থায় চাপ দিবেন, গাড়িটা চলা শুরু করে দিবে, রানিং না মুভিং, এক্সিলারেট করবে। আবার রানিং বা মুভিং কন্ডিশনে থাকা অবস্থায় বাটনটা আবার চাপ দিবেন, গাড়িটা স্টিল হয়ে যাবে। এতটুকু বুঝছেন? জি স্যার। এই যে খেয়াল করেন, স্টপ ইফ ইট হ্যাজ স্টার্টেড মুভিং বাট নট রানিং, সরি উল্টা বলে ফেলছি, একটু এখানে ছোট একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে মুভিং রানিং না। তাহলে দুইটা, এটা হচ্ছে মুভিং। তাহলে গাড়িটা স্টিল অবস্থায় আছে, এই অবস্থায় WS1 দিবেন, গাড়িটা মুভ করবে মানে অ্যাক্সিলারেট করবে, রানিং না অ্যাক্সিলারেট করবে। আবার গাড়িটার মুভিং কন্ডিশন মানে অ্যাক্সিলারেটিং কন্ডিশনে আছে, এই অবস্থায় আবার বাটনটা চাপ দিবেন, গাড়িটা থেমে যাবে। ওই ডিভিডির মতো না কিছুটা। ওকে, এটা গেল। সেকেন্ড যেটা বলছে, ওয়ান্স মুভিং দ্য কার শুড রিচ দ্য অপটিমাল স্পিড উইথিন 2 consecutive ক্লক সাইকেল উইথাউট প্রেসিং দ্য স্টার্ট বাটন। মানে একবার যদি গাড়িটা মুভ করা শুরু করে, খেয়াল করেন গাড়িটা মুভ করতেছে অলরেডি, মানে প্রেজেন্টলি গাড়িটা মুভ করতেছে, এই অবস্থায় ডাব্লিউ এর বেলা আপনি কিচ্ছু দেন নাই, গাড়িটার বেলা আপনি চাপ দেন নাই, গাড়িটার বেলা চাপ না দেওয়া মানে কি জিরো না? গাড়িটার বেলা চাপ না দেওয়া মানে কি জিরোই তো, তাই না? তো গাড়িটা এখন প্রথমটা বললেন গাড়িটা স্টিল কন্ডিশনে আছে, ডাব্লিউ ভ্যালু চাপ দিলেন, গাড়িটা মুভ করতেছে। গাড়ি স্টিল অবস্থায় আছেন, ডাব্লিউ ভ্যালু চাপ দেন নাই, গাড়ি স্টিল আছে। ওকে, গাড়িটা গাড়িটা মুভ করতেছে, ডাব্লিউ ভ্যালু চাপ দিলেন, গাড়িটা থেমে গেছে। কিন্তু গাড়িটা মুভ করতেছে, ডাব্লিউ ভ্যালু চাপ দেন নাই, তাহলে কি এই অবস্থায় গাড়িটা অবভিয়াসলি কোথায় যাবে? মুভিং থেকে কোথায় চলে যাবে? রানিং এ যাবে। এই যে সেকেন্ড লাইন এটাই বলছে, মানে গাড়িটা যখন মুভ করতেছে এই অবস্থায় বাটনে চাপ দেন, গাড়িটা থেমে যাবে। গাড়িটা যখন মুভ করতেছে তখন বাটনটা চাপ দিবেন না, ও অটোমেটিক্যালি গাড়িটা রানিং মানে একটা অপটিমাল স্পিড মানে কনস্ট্যান্ট স্পিডে পৌঁছে যাবে অটোমেটিক্যালি। বুঝা গেছে? মানে আরেকটা স্টেপ এটা, এটা গেল। 3 নাম্বার কন্ডিশন বলছে আফটার 2 সাইকেল, মানে একবার যদি রানিং এ পৌঁছায় যায়, এই অবস্থায় হোয়াট ইফ রানিং করতে মানে আপনার কোনোভাবে রানিং এ চলে গেল গাড়িটা, এই অবস্থায় যদি আপনি ডাব্লিউ এর ভ্যালু চাপ দিয়ে বসেন, তখন ডাব্লিউ এর ভ্যালু আর কাজ করবে না। যতক্ষণ পর্যন্ত মুভ করতেছে গাড়িটা অ্যাক্সিলারেট করতেছে, তখন ডাব্লিউ এর ভ্যালু চাপ দিলে কাজ হবে, থেমে যাবে। কিন্তু একবার যদি রানিং কন্ডিশনে চলে যায়, তাহলে ওই গাড়িতে ডাব্লিউ চাপ দিলে আর লাভ হবে না। কি চাপ দিতে হবে তখন? তখন ব্রেকে চাপ দিতে হবে। তখন নতুন একটা ইনপুট চলে আসছে ব্রেক বি। তাহলে একবার রানিং কন্ডিশনে থাকা অবস্থায় ব্রেকের ভ্যালুতে যখন 1 দিবেন, ব্রেক চাপ দিবেন, তখন গাড়িটা কোথায় চলে যাবে? এই যে আফটার 2 সাইকেল ইট উইল অটোমেটিক্যালি গেইন দ্য অপটিমাল কি রানিং, দ্য কার শুড মেইনটেইন ইটস স্পিড ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ভ্যালু অফ ওয়াই ডাব্লিউ হোয়াইল রানিং। বুঝছেন? যখন রানিং হবে তখন ডাব্লিউ এর ভ্যালু যাই দেন না কেন এটা আর কাজ করবে না, এটাই বললাম। রানিং একবার হলে ডাব্লিউ এর ভ্যালু 0 দেন 1 দেন, কাজ হবে না। কিন্তু কাজ হবে কখন? যদি ব্রেক বাটন চাপ দেন। দ্য ব্রেক বি অন ক্যান অনলি বি প্রেসড ফর অ্যান ইমার্জেন্সি স্টপ ওয়াইল রানিং, মানে রানিং কন্ডিশন থাকা অবস্থায় যদি আপনি গাড়িটাকে থামাইতে চান, তখন আপনাকে ব্রেকে চাপ দিতে হবে, বিকজ টু 1 দিতে হবে। বলছে ইফ দ্য কার ইজ স্টিল অর মুভিং ব্রেক বি ক্যান বি ইগনোরড। মানে ওই যে প্রথম যেটা দেখছিলেন স্টিল অবস্থার মুভিং কন্ডিশনে বি এর কোনো কাজ নাই, বিটা নেগলেক্ট করতে পারেন, মানে বি ডোন্ট কেয়ার। আবার রানিং এ গেলে কে ডোন্ট কেয়ার? ডাব্লিউ ডোন্ট কেয়ার। ডাব্লিউ এর ভ্যালু দেন না দেন কিছু যায় আসে না, ও রানিং ই চলবে। রানিং এ একবার পৌঁছে গেলে ডাব্লিউ ভ্যালু ডোন্ট কেয়ার হয়ে যায়, ডাব্লিউ ভ্যালু কি দিচ্ছেন ডাজেন্ট ম্যাটার। কিন্তু রানিং এ যদি যান, তখন যদি বি এর ভ্যালু আপনি চেঞ্জ করে চাপ দেন, বি ইকুয়ালস টু 1 দেন, ব্রেক দেন, তাহলে গাড়িটা কোথায় চলে যাবে? স্টিল কন্ডিশনে চলে আসবে। এই সিনারিও কি বুঝতে পারছেন? কোশ্চেনটা কি এতটুকু বুঝে গেছে সবার? জি স্যার। তাহলে বলেন ইনপুট আসলে কয়টা এখানে? স্যার দুইটা। দুইটা। একটা ডাব্লিউ আর একটা কি বি। ব্রেক, ব্রেক তাই না? ডাব্লিউ দিয়ে গাড়িটাকে চালু করবেন অথবা অফ করবেন, আর বি দিয়ে গাড়িটাকে ব্রেক মারবেন, ঠিক আছে? আউটপুটে কয় রকমের হয়ে গেছে? আউটপুটে কয় রকম হয়ে গেছে? 2 রকম হয়ে গেছে না? স্যার আউটপুট তো একটাই স্যার, মানে রাইট, জেড। একটা হচ্ছে মুভিং আর একটা হচ্ছে কি রানিং। আচ্ছা, 0 1 স্যার। এটা 2 রকমের হয়ে গেল না? দুটাই মানে জেড ইকুয়ালস টু 1 বোঝাচ্ছে, মানে স্টেট 2 রকম হয়ে গেছে কিন্তু আউটপুট একটাই, সরি আউটপুট এক বিটেরই থাকতেছে কিন্তু স্টেট দুইটা হয়ে গেছে, তাই না? তাহলে জি এবার স্যার। আপনি আসেন স্টেট ডায়াগ্রাম, যদি এতটুকু বুঝে থাকেন তাহলে স্টেট ডায়াগ্রামে আসেন। ইনিশিয়াল স্টেট এ, এতে থাকা অবস্থায় ডাব্লিউ এর ভ্যালু চাপ দেন নাই, এতে থাকা মানে মনে করেন 3টে স্টেট, একটা হচ্ছে স্টিল, আরেকটা স্টেট কি, 3টে স্টেট হবে না টোটাল? এই গাড়ি করা স্টেট এখন বলেন 3টা, মুভিং আর একটা রানিং। আরেকটা রানিং। ভেরি গুড, হ্যাঁ এই 3টা, 3টে স্টেট আপনি ডিক্লেয়ার করে দিয়েছেন। ওকে, এ মানে স্টিল, আমি এ বি না লিখি, তো এ বি দিয়ে লিখি, এ বি আর সি। এ মানে স্টিল, বি মানে মুভিং, সি মানে রানিং। তাহলে আপনি দেখেন মুভিং কন্ডিশনে আছেন, সরি স্টিল অবস্থায় আছেন, ডাব্লিউ এর ভ্যালু যদি এই অবস্থায় ডাব্লিউ 0 দেন, তাহলে কি স্টিলই থেকে যাবে না? থাকবে কি না বলেন? স্যার।
কিন্তু স্টিল কন্ডিশনে এই কোশ্চেনটা খেয়াল করেন, এই যে লাস্ট লাইনটা খেয়াল করেন, ইফ দ্য কার ইজ স্টিল অর মুভিং ব্রেক বি ক্যান বি ইগনোর। দুইটা ইনপুট, একটা ডাব্লিউ একটা বি, যখন স্টিল কন্ডিশন আছেন তখন বি এর ভ্যালু কি ইগনোর করতে পারেন। ইগনোর করা মানে কি, এটা ডোন্ট কেয়ার। বুঝা গেছে? এটা কি বুঝতে পারছেন? স্যার ডোন্ট কেয়ার না দিয়ে আমরা 0 আর 1 দিতে পারি না, 0 হোক আর 1 হোক ওটাই বলতেছি, ডোন্ট কেয়ার বলতে ওটাই বুঝায়। তাহলে আপনার বি ডাব্লিউ ইকুয়ালস টু 0, বি ইকুয়ালস টু ডোন্ট কেয়ার, এটা মানে আসলে কি বোঝাচ্ছে? ডাব্লিউ বি এর ভ্যালু কি হয় 0 0, না হয় কি 0 1। দুইটার জন্য একই জিনিস হবে না? একই জিনিস হবে কিনা? তাহলে আমি বি এর ভ্যালু ডোন্ট কেয়ার না লিখে এই জিনিসটাকে যদি আমি এভাবে লিখি, বি আর ডাব্লিউ আলাদা করে না লিখে এভাবে যদি লিখি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হয় কিনা দেখেন তো। বি এর ডাব্লিউ এর ভ্যালু 0, আর বি এর ভ্যালু 0 হোক বা 1 হোক কিছু যায় আসে না। ঠিক আছে? তাহলে এই স্টিল কন্ডিশন থাকা অবস্থায় ডাব্লিউ বি ইকুয়ালস টু 0 0 অথবা 0 1 যদি হয়, মানে মোট কথা যদি ডাব্লিউ এর ভ্যালু 0 হয়, বি এর ভ্যালু যাই হোক কিছু যায় আসে না, তাহলে কি স্টিলেই থাকতেছে, স্টিল কন্ডিশনে থাকতেছে নাকি? ওকে, বুঝা গেছে এটা? জি স্যার। স্টিল কন্ডিশনে আছেন, এই অবস্থায় ডাব্লিউ এর ভ্যালু করে দিচ্ছেন কি 1, আর বি এর ভ্যালু এখানেও কিছু যায় আসে না। বি এর ভ্যালু একমাত্র কাজ করবে কখন, যখন এই রানিং এ যাবেন, রানিং এ গিয়ে বি এর ভ্যালু কাজ করা শুরু করবে। রানিং এ গেলে আবার ডাব্লিউ ডোন্ট কেয়ার হয়ে যাবে। ওকে, তো আপনি এ থেকে ডাব্লিউ ভ্যালু 1 দেন, বি ডোন্ট কেয়ার, তার মানে এটাকে কিভাবে লিখতে পারেন? ডাব্লিউ বি কম্বিনেশন কিভাবে লেখা যায়? 1 0 বা 1 1। ডাব্লিউ বি দুইটা ডিফারেন্ট ইনপুট, দুইটা ইনপুট মিলে কয়টা পসিবল কম্বিনেশন সম্ভব? 0 0 0 1 1 0 1 1। 0 0 0 1 এর জন্য এখানে স্টিল অবস্থায় আছে, স্টিল থাকা অবস্থায় ডাব্লিউ বি এর ভ্যালু 1 0 1 1 হলে বিতে চলে যাচ্ছে, মুভিং এ চলে যাচ্ছে। ঠিক আছে? স্টিল থাকা অবস্থায় জেড এর ভ্যালু 0, মুভিং থাকা অবস্থায় জেড এর ভ্যালু কত 1, রানিং এও জেড এর ভ্যালু কত 1। ঠিক, কোশ্চেনে বলে দেওয়া আছে। কোথায় বলে দেওয়া আছে? এই যে দেখেন, জেড ইকুয়ালস টু 1 কনফার্মস দ্যাট দ্য কার ইজ মুভিং অর রানিং। ঠিক আছে? তাহলে বিতে কখন গেছেন বুঝা গেছে এবার? এখন বলেন, বিতে থাকা অবস্থায়, আপনি বিতে আছেন অলরেডি, বিতে থাকা অবস্থায় ডাব্লিউ এর ভ্যালু যদি 0 1 দেন, খেয়াল করেন রানিং, গাড়িটা মুভ করতেছে, এই অবস্থায় ডাব্লিউ এর ভ্যালু 1 দেওয়া মানে কি? আপনি গাড়িটাকে অফ করে দিয়েছেন। অফ করে দেওয়া মানে কি? ও আবার কি করবে? স্টিল কন্ডিশনে চলে আসবে না? ডাব্লিউ ভ্যালু যদি 0 দেন আর বি এর ভ্যালু যদি ডোন্ট কেয়ার, এই স্টিল আর মুভিং কন্ডিশনে বি এর কোনো কন্ট্রিবিউশন নেই, এটা ডোন্ট কেয়ার দিতে হবে। তো এটাকে কি লেখা যায়? 0 0 অথবা 0 1। প্রান্তর, আপনি কি বুঝতেছেন এটা? প্রান্তর, আপনি কি আছেন? আব্দুল্লাহ, আমির হোসেন, আপনি আছেন? জি স্যার। আব্দুল্লাহ আল আদিব, জি স্যার। নওশিন সুমাইয়া, মাহি, ইয়েস স্যার, আসি। রাকিব হোসেন, ইয়েস স্যার। আব্দুল রাফি, পাওয়া গেছে। ফয়সাল মুনির, জি স্যার আছি। ফারাহ, স্যার যাই হোক। সো যারা বুঝতেছেন না তারা কোশ্চেন করবেন, কোশ্চেন না করলে কিন্তু আমার বোঝার কোনো উপায় নেই আপনারা বুঝতেছেন কিনা। ওকে, তাহলে মুভিং থাকা অবস্থায় ডাব্লিউ এর ভ্যালু যদি আবার চাপ দেন, ডাব্লিউ ইকুয়ালস টু 1 দেন, তাহলে এটা থেমে যাবে, স্টিল হয়ে যাবে। আমরা একটু আগে ভালো করে পড়ে আসছিলাম এই জিনিসটাকে। ওকে, এই যে দেখেন, স্টপ হয়ে যাবে ইফ ইট হ্যাজ স্টার্টেড মুভিং, মানে আপনি যদি ডাব্লিউ ভ্যালু স্টিল থাকা অবস্থায় ডাব্লিউ ভ্যালু 1 দিলে রানিং মুভিং হবে, মুভিং থাকা অবস্থায় ডাব্লিউ ভ্যালু 1 দিলে স্টিল হয়ে যাবে। ঠিক আছে? আর বি তো ডোন্ট কেয়ার, তাই ডাব্লিউ বিকজ 0 0 বা 0 1। ওকে, বাট হোয়াট ইফ মুভিং থাকা অবস্থায় আপনি ডাব্লিউ ভ্যালু চাপ দেন নাই, তাহলে কি হবে? অটোমেটিক্যালি কোথায় চলে যাবে যেন, এটা রানিং এ চলে যাবে, রাইট? মানে কনস্ট্যান্ট স্পিডে যাবে। তাহলে ডাব্লিউ ভ্যালু যদি 0 দেন আর বি তো ডোন্ট কেয়ার, বি ডোন্ট কেয়ার থাকা মানে কি আসলে বলেন? ডাব্লিউ বি মানে কত? 0 0 অথবা 0 1 হইলে এখানে চলে আসবে। বুঝে গেছে? রানিং এ চলে আসেন, এবার রানিং এ গিয়ে অপশন গুলা খুঁজেন। রানিং এ চলে আসছেন, এখন রানিং থাকা মুভিং থেকে রানিং এ যাওয়ার সময় স্যার ডাব্লিউ ইকুয়ালস টু 1 হবে না? এতক্ষণ এটাই বলে আসছি, এখন আবার এটা নিয়ে কোশ্চেন করতেছে। ডাব্লিউ এর ভ্যালু কি বললাম? স্টিল থাকা অবস্থায় ডাব্লিউ এর ভ্যালু 1 দিবেন, রানিং মুভিং হবে। মুভিং থাকা অবস্থায় ডাব্লিউ এর ভ্যালু 1 দিবেন, স্টিলে হয়ে যাবে।
মুভিং থাকা অবস্থায় ডাব্লিউ বলে চাপ দেন না, মানে আপনি স্টার্ট বাটন বা যে ডাব্লিউ মানে কি শুধু স্টার্ট বাটন না, ডাব্লিউ মানে স্টপ বাটনও বোঝায়। মানে ডাব্লিউ চাপ দিলে স্টার্টও হবে, ডাব্লিউ চাপ দিলে স্টপও হবে, দুটাই হবে। মানে যখন স্টিল গাড়িটা চুপচাপ বসে আছে তখন যদি চাপ দেন গাড়িটা স্টার্ট হবে, মুভিং এ যাবে। মুভিং চলা অবস্থায় ডাব্লিউ চাপ দেওয়া মানে কি গাড়িটা থামাচ্ছেন, আপনি স্টপ করতেছেন, তখন গাড়িটা স্টিলে ব্যাক করবে। এই যে বলে দেওয়া আছে প্রথম কন্ডিশনে এটা। সেকেন্ড কন্ডিশনে কি বলছে, একবার যদি মুভ করা শুরু করেন তখন যদি আপনি ডাব্লিউ এর উপর হাত না দেন, মানে ডাব্লিউ এর কাছে জিরো দেন, তাহলে অটোমেটিক্যালি চলে যাবে। দ্য কার শুড রিচ দ্য অপটিমাল স্পিড। অ্যাক্সেলারেটিং। হ্যাঁ, আবার এক্সেপ্ট করতে বলছি। অপটিমাল স্পিড মানে কি, এই যে রানিং, রানিং এর যে অপটিমাল স্পিড বলতে রানিং বোঝাচ্ছে, জি স্যার, জি স্যার। রানিং এ চলে যাবে টু কনজিকিউটিভ ক্লক সাইকেল উইদাউট প্রেসিং দ্য স্টার্ট অর স্টপ বাটন। মানে ডাব্লিউ প্রেসই করবেন না, ডাব্লিউ প্রেস না করা মানে ডাব্লিউ জিরো। ডাব্লিউ কাছে তাহলে যখন তো তোর বি থেকে এ যাওয়ার সময়টা ডাব্লিউ ইকুয়ালস টু 1 হওয়ার কথা, তাই না স্যার? কারণ প্রেস করলেই তো ব্যাক ও যাবে। হ্যাঁ হ্যাঁ, ওটা ডাব্লিউ কাছে অন হবে, ওটা ভুল হয়েছে। স্যার 2 কনজিকিউটিভ ক্লক সাইকেলস বলছিল না ওটা নিয়ে জি আফটার স্যার। ওটা আপনার মানে রানিং হওয়ার পরে? ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ওটা ওইগুলো নর্ম ছোটখাটো ইস্যু। আপনার মেইন হচ্ছে বুঝতেছেন কিনা, দুটো কনজেক্ট আপনি পরপর দুইবার দেন, কোনো সমস্যা নেই। মানে ওটা ঠিক। ওটা খুব একটা কনসার্নিং ইস্যু না আর কি, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। বাকিগুলো পাঠাচ্ছেন কিনা ওটাই ম্যাটার করতেছে। ওই একটা ক্লক সাইকেলের জন্য কিছু যায় আসে না। আর একটা স্টেট অ্যাড করলেই হবে আর কি। একটা সেট অ্যাড করে দিবেন বেসিক্যালি। জি, খেয়াল করেন। তাহলে আপনি রানিং এ আসছেন, রানিং এ আসলে কে কে ডোন্ট কেয়ার হয়ে যাবে, ডাব্লিউ এর ভ্যালু আর কাজ করবে না। আপনি বাটন এবার রানিং এ পৌঁছে যাওয়ার পরে আপনি স্টার্ট বাটন স্টপ বাটন হাজারবার চাপতেন, কোনো কাজ নাই, ডোন্ট কেয়ার। কে বলছে, আমি বলি নাই, কোশ্চেনে বলে দিচ্ছি। এই যে ইফ দ্য কার ইজ স্টিল অর মুভিং ব্রেক বি ক্যান বি ইগনোরড। আবার যে ডাব্লিউ ইগনোর করা যাবে, যে দ্য কার মেইনটেইন ইটস স্পিড ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ভ্যালু অফ ডাব্লিউ ইন ওয়াইল রানিং। মানে রানিং এ গেলে ডাব্লিউ এর ভ্যালুর উপর ডিপেন্ডেন্সি নাই আর, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ডাব্লিউ। তাহলে যখন রানিং হবে তখন যদি আপনি ব্রেক চাপ দেন তাহলে কি হয়ে যাবে, এক টানে ও স্টপ হয়ে যাবে। তাহলে বি ইকুয়ালস টু এখানে 1 দিবেন। আর ডাব্লিউ এর ভ্যালু কি, ডোন্ট কেয়ার মানে এক্স, ডাব্লিউ এর 1 ডোন্ট কেয়ার মানে কি, ডাব্লিউ বি এর ভ্যালু কি হচ্ছে 10, সরি 11 বা 00 হইলে রানিং অবস্থায়, 11 বা 101 হইলে স্টিলে চলে যাবে। আর রানিং থাকা অবস্থায় যদি আপনি বি এর ভ্যালু চাপ না দেন তাহলে কি হবে, 00 বা 10 দিয়ে রাখেন, কি হবে, ও রানিংই চলতে থাকবে, তাই না, ও আর কি আর থামানো যাচ্ছে না, লুপ ব্যাক করবে। সবাই কি বুঝছেন? মানে আপনার গাড়িটা রান করতেছে, ব্রেক বাটন চাপ দিচ্ছেন না, তাহলে কি ও ব্রেক থামার কোনো দরকার আছে, ও চলতেই থাকবে। আর ডাব্লিউ এর ভ্যালু তো ডোন্ট কেয়ার, ডাব্লিউ এর ভ্যালু ডোন্ট কেয়ার হতে জিরো দিচ্ছেন, ওয়ানও দিচ্ছেন ডাব্লিউ এর ভ্যালু, বাট বি এর ভ্যালু জিরো, 0010। এখন এখানে এটা তাইলে বেসিক্যালি বলেন তো, এটার জন্য যখন স্টেট অ্যাসাইন টেবিল আঁকবেন, টোটাল তিনটে স্টেটে হয়ে যাচ্ছে। তাহলে y2 y1 দিবেন কারেন্ট স্টেট, নেক্সট স্টেটে দিবেন m2 m1। এই m2 m1 এর মধ্যে কয়টা আসবে পসিবল, তার মানে চারটা ভেরিয়েশন আসবে, চারটা, 000110। হ্যাঁ, এই যে ডাব্লিউ বি 00, তারপরে ডাব্লিউ বি কি 01, ডাব্লিউ বি 10, ডাব্লিউ বি কাজ করতেছে না কেন আবার এখানে, ডাব্লিউ বি 11। এই যে এই চারটার জন্য চারটা করে ভ্যালু পাবেন। পড়াইছিলাম না 2 বিটের জন্য পড়াইছিলাম, ওই যে কনফারেন্সের একটা ম্যাথ করাইছিলাম, অ্যাসাইনমেন্টও দিছি ওইটা। জি স্যার। আর জেড এটা হচ্ছে আউটপুট, আউটপুট তো জেডই আছে, এটা নিয়ে কনসার্ন, এটা 1 বিটের, এটা নিয়ে একটা হয় জিরো দিবেন, শেষ। বুঝে গেছে এই ম্যাথটা? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে আর? স্যার বি ডোন্ট কেয়ার হইলে ওটা কি তাহলে কি করব মানে স্টেট টেবিলে? ডোন্ট কেয়ার, এই যে এটা তো দেখালাম আপনাদেরকে, বি ডোন্ট কেয়ার মানে কি, বি এর ভ্যালু জিরো দেন আর 1 দেন, কিছু যায় আসে না। এই যে দেখেন আমি কত সুন্দর করে লিখে রাখি, তাও একই, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 00 বা স্যার 01। এটা তো মোড টাইপের। এটা মোড টাইপের, কোশ্চেনে বলে দিছে তো, বলে দেয়নি? না না স্যার, বলে, বাট বোঝা যাচ্ছে। হ্যাঁ বোঝা যাচ্ছে যে এটা মোড টাইপের হবে, দেখে বোঝা যাচ্ছে। যে বি এর ভ্যালু ডোন্ট কেয়ার হলে কি করবেন না করবেন, এটা তো কোশ্চেনে আমি বারবার এতক্ষণ এটাই বললাম যে বি ভ্যালু ডোন্ট কেয়ার মানে কি, বি এর ভ্যালু জিরো হইতে পারে, ওয়ানও হইতে পারে, বাট ডাব্লিউ এর ভ্যালু জিরো হওয়া মানে কি, এই দেখেন এই প্রথমটাতে কি হয়েছে, এই যে এখানে ডাব্লিউ এর ভ্যালু জিরো, বাট বি এর ভ্যালু জিরো হইতে পারে, ওয়ান হইতে পারে। ডাব্লিউ এর ভ্যালু জিরো দিয়ে যদি বি এর ভ্যালু জিরো হয় তাহলে 00, ডাব্লিউ এর ভ্যালু জিরো দিয়ে যদি বি এর ভ্যালু 1 ধরেন তাহলে 01, বি এর ভ্যালু জিরো ধরতে পারেন, ওয়ান ধরতে পারেন, কারণ কি বিটা ডোন্ট কেয়ার। আবার রানিং এ গেলে তখন ডাব্লিউ ডোন্ট কেয়ার, ডাব্লিউ এর ভ্যালু 10 দুটাই ধরবেন, বাট বি এর ভ্যালু 1 ধরলে 1ই ধরবেন পুরোটাতে। বুঝা গেছে? আর ম্যাডাম সবাই কি বুঝছেন, একটু জি স্যার। করেন, কারণ আমারও গলা ব্যথা হয়ে গেছে, অলমোস্ট জি 2 ঘন্টা স্যার, ধরে বুঝছি। পড়াচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে আপনাদের আর কোনো কোশ্চেন আছে? আই হোপ কোনো কোশ্চেন থাকার কথা না, ঠিক আছে? যত রকমের যা যা ছিল সবকিছু হচ্ছে আপনাদেরকে